নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর স্বপ্ননীল মণ্ডল স্যার। আজকের আলোচ্য বিষয় রোগের পূর্বাভাস বুঝবো কি করে। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগনোসিস অফ ডিজিজ। থ্যাংক ইউ এভরিবডি। আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটা কিন্তু এক হোমিওপ্যাথিক আঙ্গিকে পৃথিবীর সব থেকে এক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির প্রতিটি অধ্যায় এতটা গুরুত্বপূর্ণ যে একটাকে ছেড়ে আরেকটা গুরুত্বপূর্ণ বলাটাও খুব মুশকিল। তবুও এই যে প্রগনোসিস অফ দ্য হেলথ, মানে হেলথের অ্যাকচুয়ালি কথাটার আমরা যদি সঠিক বাংলা অর্থ করি তাহলে বুঝবো যে শরীরের যে রোগের যে অ্যাডভান্সমেন্ট, যে কতটা অগ্রগতি হয়েছে, কন্ডিশনটা কি, ইন্টারনাল কন্ডিশনটা কি, সেই সেইটা বোঝাই হচ্ছে প্রগনোসিস অফ দ্য হেলথ। তো এটা এই ছোট্ট একটু বাংলা অনুবাদ থেকে বোঝা গেল যে কতটা গুরুত্বপূর্ণ একজন ফিজিশিয়ানের কাছে। একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র একজন হোমিওপ্যাথি কিন্তু সঠিকভাবে বলতে পারবে যে শরীরের মধ্যে তার রোগের যে রোগ যে বাসা বেঁধেছে, রোগ যে এগিয়ে চলেছে, কতটুকু এগিয়েছে এবং আর কতটুকু সে এগোতে পারবে, বা এতটুকু এগোবার ফলে তার কতটুকু ক্ষতি সাধন হয়েছে, এর ফলে তার কি কি সমস্যার সম্মুখীন হতে পারবে। মানে এটা একজন হোমিওপ্যাথ ছাড়া পৃথিবীর আর কারো কিন্তু দ্বারা সম্ভব নয়। সেই আলোচনার প্রথমেই আমি বলে রাখি, এটাকে আমি বললাম যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এতটাই গুরুত্বপূর্ণ যে এটার মাপকাঠি দিয়েও কিন্তু একজন হোমিওপ্যাথকে চেনা যায়, বোঝা যায় যে সে তার এই হোমিওপ্যাথিতে তার যে অবস্থান বা তার যে জ্ঞানের পরিমাণ, সেটাও কিন্তু একটা স্কেল হিসেবে কাজ করে। তো প্রথমেই আমরা বলি এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা ওপরে মানুষের কতদিন বাঁচবে, তার আয়ু কত বছর হতে পারে, এই সম্পর্কেও কিন্তু একটা ধারণা আমরা পেয়ে থাকি। যদি আমরা আমাদের এই প্যারামিটারটাকে সাপোজ 10টা ভাগেই ভাগ করি, সেই 10 ভাগে, এটা জাস্ট একটা থাম রুল নয় যে এটাকে 10 ভাগেই ভাগ করতে হবে, জাস্ট আমি বোঝাবার জন্য এটাকে আমরা প্রথমে 10টা ভাগে ভাগ করে নিই। এই 10টা ভাগে ভাগ করার অর্থ হলো যে কোন ভাগে কোন কন্ডিশন থাকলে তার আয়ুটা আমরা মোটামুটি ভাবে একটা নির্ধারণ করতে পারি। প্রথমেই আসবো আমরা মাইক্রোবস। কোন রোগী বা আমাদের কাছে যে পেশেন্ট আসে, সেই পেশেন্ট যদি মাইক্রোবস দ্বারা আক্রান্ত হয়, মানে সে তার জীবনে আর কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি কোনো কিছুই তাকে কখনো আক্রান্ত করতে পারেনি, সে শুধু মাইক্রোবস দ্বারাই আক্রান্ত হচ্ছে। এত বছর ধরে যে সমস্ত রোগে সে আক্রান্ত হয়েছে সেইগুলো ডায়াগনোসিস করে আমরা দেখলাম সমস্ত মাইক্রোবস দ্বারা আক্রান্ত রোগে সে আক্রান্ত। এই সময় আমরা একটু খেয়াল করলাম যে তার পিতামাতা যে রোগে আক্রান্ত হয়েছে সেগুলো সাধারণত মাইক্রোবসের দ্বারাই আক্রান্ত হয়েছিল। এরকম যদি আমরা কোনো রোগীকে পাই, তখন বুঝতে হবে এই রোগীটি দীর্ঘায়ু। যদি আমরা
আমাদের প্যারামিটারে 100 বছর বাঁচার একটা প্যারামিটার রাখি ফর এক্সাম্পল, তাহলে বুঝতে হবে এই রোগীটি অন্যান্য রোগে আক্রান্ত না হয়ে 100 বছর তার আয়ু আমরা কিন্তু ধরে নিতে পারি। এটা একটা সুস্বাস্থ্যের একটা এক্সাম্পল। এবার যদি আমরা আসি যে আরেকটি রোগী আমাদের কাছে এসছে, সে একই তার ভাবে আমরা তাকে ডায়াগনোস করলাম যে সে সমস্ত ব্যাকটেরিয়ার যত রোগ আছে, ব্যাকটেরিয়া যেসব রোগ সৃষ্টি করতে পারে সেই রোগেই আক্রান্ত হয়েছে। এছাড়া তাকে অন্য কোনো রোগে আক্রান্ত হতে হয়নি, এবং তার পিতামাতাও শুধুমাত্র ব্যাকটেরিয়া রোগেই আক্রান্ত হয়েছে। তখন আমরা এটাকে সেকেন্ড স্টেজ ধরতে পারি। এর আয়ু কিন্তু আমরা মোটামুটি ধরে নেব যে ওটা যদি 100 ধরি, এটাকে আমরা মোটামুটি 80 বছর পর্যন্ত ধরে নেব, এবং এটাও দ্বিতীয় সুস্বাস্থ্যের একটা এক্সাম্পল। এরপরে যদি আমরা দেখি যে 3 নম্বর রোগী আমাদের কাছে এসেছে, সেই রোগীটি জোয়া যে সমস্ত প্রোটোজ যেগুলো আমাদের রোগ আক্রান্ত করতে পারে, সেই রোগে আক্রান্ত হয়েছে। অন্য কোনো রোগে তারা কিন্তু একই ঘটনা, তার পিতামাতাও সেই সব রোগে আক্রান্ত হয়েছে, তাহলে কিন্তু তাকে আমরা 70 ইয়ার্স তার আয়ু কিন্তু মোটামুটি ধরে নিতে পারি। এবার আমরা নেক্সট যে পেশেন্ট আমাদের কাছে, সে দেখলাম যত ব্যাসিলাস ঘটিত রোগ দ্বারাই সে আক্রান্ত হয়েছে। তার সারা জীবনে যে 50 বছর বয়সে সে হয়তো এসছে বা 40 বছর বয়সে এসছে, এর বাইরে কোনো রোগে আক্রান্ত হয়নি। পিতামাতার ক্ষেত্রেও সেই ঘটনাগুলো ঘটেছে। তাহলে আমাদের বুঝতে হবে তার আবার তাকে আমরা 10 বছর করে এভাবে নামিয়ে নিয়ে আসবো। তার হয়তো দেখা গেল যে 65 আমরা ধরলাম। এবার যদি আমরা দেখি ফাঙ্গি দ্বারা আক্রান্ত হয়েছে তার সমস্ত জীবনে এবং পিতামাতা, তাহলে তাকে আমরা আরেকটু নিয়ে আসলাম, 60-তে নিয়ে আসলাম। তারপরে যে রোগী আসলো, সে দেখলাম তার সমস্ত ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত, এবং তার পিতামাতার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে, তাহলে তাকে আমরা 60-তে নিয়ে আসলাম। এরপরে যে রোগীটি আসলো তাকে আমরা দেখলাম কিন্তু এইডস বা এই জাতীয় বা আমাদের ইমিউনো ডেফিসিয়েন্সি যেসব ডিজিজ, সেই সব ডিজিজে আক্রান্ত হলো। এইভাবে তার কিন্তু আমরা আরেকটু কমিয়ে আনলাম, এবং এবার কিন্তু বুঝে গেলাম যে মানব শরীর জটিল থেকে জটিলতর আক্রান্ত হতে চলেছে। তারপরে যদি অটোইমিউন ডিজিজ আসে, তাহলে তার ক্ষেত্রে আর কি অল্প কিছু কমিয়ে আমরা মোটামুটি ভাবে, এটা হচ্ছে একটা প্যারামিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেইভাবে বললাম এটা একটা স্কেল, এই স্কেলটা প্রথমে শিখতে হবে। এই রকম রোগী আমরা কখনোই পাবো না। কিন্তু এই স্কেলটা না জানলে এই যে কমপ্লেক্স কন্ডিশন ঘটবে, সেই কমপ্লেক্স কন্ডিশনটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য আমি অ আ ক খর মতো এইভাবে আমি ভাগ করে নিলাম। মনে রাখতে হবে, কোন রোগ যদি আমরা যদি নিচের দিকে এবার আসি, যে যদি অটোইমিউনি ডিজিজে কোনো রোগ আক্রান্ত হয়, সে কিন্তু কখনোই ভাইরাস ঘটিত কোনো রোগে আক্রান্ত হবে না, এবং যে ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত সে কিন্তু ফাঙ্গি বা ব্যাসিলাস বা ব্যাকটেরিয়া বা মাইক্রোবস জাতীয় কোনো রোগে কিন্তু সে আক্রান্ত হবে না। দিস ইজ দ্য রুলস, এটাই ফাইনাল। কারণ আমরা হোমিওপ্যাথ, আমরা হ্যানিম্যান, আমাদের স্রষ্টা প্রুভ করে দেখিয়েছেন, এবং এটা চিরসত্য যে কোনো দুর্বল শক্তি যদি আমাদের শরীরে আক্রান্ত হয়, তাহলে সেই শরীরকে যদি অন্য রোগে আক্রান্ত হতে হবে, তাকে স্ট্রঙ্গার হতে হবে, এবং স্ট্রঙ্গার যদি আক্রান্ত অবস্থায় থাকে শরীরে, তখন কিন্তু দুর্বল কোনো শক্তি কিন্তু আমাদের শরীরকে আক্রান্ত করতে পারবে না। তাহলে মাইক্রোবস, প্রথমে মাইক্রোবসকে যদি আমরা নাম্বারিং এ আসি, যদি 1 দিই, তাহলে ব্যাকটেরিয়া 2, স্ট্রঙ্গারে আসি আমরা, প্রোটোজোয়াস 3,
ব্যাসিলাস 4, ফাঙ্গি 5, ভাইরাস 6, তারপরে এইডস, ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম 7, 8, অটোইমিউন ডিজিজ এই 9, 10, এই যেভাবেই আমরা পাঠটা করি এইভাবে কিন্তু ওদের স্ট্রেংথ হিসেবে কিন্তু আমি ধীরে ধীরে এসেছি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তাহলে স্ট্রঙ্গার সব থেকে বর্তমানে অটোইমিউন ডিজিজ। যখন অটোইমিউন ডিজিজ হলে স্ট্রঙ্গার, কি করে একে তাহলে ভাইরাস আক্রান্ত করতে পারে? আর যে ভাইরাস স্ট্রঙ্গার, তা ভাইরাস যদি কোনো আক্রান্ত হয় তাহলে কখনোই তো আমাদের রুলস অনুযায়ী ব্যাকটেরিয়া দ্বারা বা মাইক্রোব দ্বারা আক্রান্ত হওয়ার কথা না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস। এটাকে একদম আত্মস্থ করে নিতে হবে, অকখর মতো। এবার প্রশ্ন হচ্ছে, এবার প্রশ্ন আসবেই যে তাহলে কি এই যে আমরা প্যারামিটার গুলো করেছি, এই প্যারামিটার গুলো সাধারণ চোখে একটা কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দেবে, তাহলে কি যারা ভাইরাস রোগে আক্রান্ত হয় তারা কি কখনো ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হবে না? কখনোই হবে না। এটা হচ্ছে টেকনিক্যালি। কিন্তু এই ভাইরাস মানে লোয়ার স্ট্রঙ্গার, যারা লেস স্ট্রঙ্গার, তারাও কিন্তু কখনো কখনো আক্রান্ত করতে পারে। সেই আলোচনায় আমি ধীরে ধীরে ঢুকছি। এটা বোঝার পরে কিন্তু এটা ভীষণ কমপ্লেক্স। এই কমপ্লেক্সিটিটা কিন্তু বুঝতে হবে। এই কমপ্লেক্সিটিটা কি? এই কমপ্লেক্সিটিটা আমাদের মনে রাখতে হবে, হোমিওপ্যাথিতে একটাই রুলস, সারা পৃথিবী এই রুলসের উপরই দাঁড়িয়ে আছে কিন্তু, যে লেস স্ট্রঙ্গার আর মোর স্ট্রঙ্গার। এই লেস স্ট্রঙ্গার মোর স্ট্রঙ্গার ছাড়া কিন্তু কোনো ঘটনাই কিন্তু হোমিওপ্যাথিতে ঘটবে না। সেটা রোগ আক্রান্তর ক্ষেত্রে, কিওরের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে প্রযোজ্য। এবার প্রশ্ন হচ্ছে, কখন ভাইরাস দ্বারা সে আক্রান্ত হলেও কখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে, এইটা বুঝতে হবে। আমরা যেমন কমপ্লেক্স ডিজিজ আমরা যখন পড়েছি বা কমপ্লেক্স ডিজিজ আলোচনা হয়েছে, তাহলে কমপ্লেক্স ডিজিজ কি মনে রাখতে হবে, আমাদের শরীরে যদি কোনো সিমিলার ডিজিজ অ্যাটাক করে, মানে আমাদের শরীরে যে রোগটি আছে সেই রোগের সমগোত্রীয় কোনো রোগ, সাপোজ আমাদের শরীরে টিউবারকুলার কোনো রোগ আছে, সেই সেই টিউবারকুলার রোগের ইন্টেন্সিটি হচ্ছে 50। এই টিউবারকুলার রোগের যদি কোনো হায়ার ইন্টেন্সিটি 70 ইন্টেন্সিটি নিয়ে অন্য কোনো রোগ আমাদের আক্রমণ করে, তখন বুঝতে হবে যে এই যে 70 ইন্টেন্সিটি যে রোগটি আক্রমণ করেছে, সেই রোগটি যদি আমাদের শরীরকে দখল করতে হয়, তাহলে যে 50 ইন্টেন্সিটি সমগোত্রীয় সিমিলার ডিজিজটি ছিল, সেই রোগটি কিন্তু সেরে যাবে। আর ওই 70 ইন্টেন্সিটি নিয়ে যে রোগটি আমাদের শরীরে অ্যাটাক করেছে, সেই রোগটি আমাদের শরীরকে পরিচালনা করবে, ধ্বংসাত্মক তার কাজকর্ম করবে যতদিন তার ক্ষমতা। এটা যদি আমরা মেডিসিন দিয়ে কিওর করতে পারি ভালো, না হলে কিন্তু এই রোগটি ধীরে ধীরে প্রগনোসিস ঘটে ঘটে আস্তে আস্তে শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস। আরেকটি ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সাপোজ ডিসিমিলার এমন একটি রোগ আমাদের শরীরে বর্তমান রয়েছে, তার ঠিক বিসদৃশ অর্থাৎ ডিসিমিলার কোনো রোগ, অন্য গোত্রীয় কোনো রোগ যদি আমাদের শরীরে প্রবেশ করে, তখন কিন্তু শরীরে যে রোগটি আছে তার ইন্টেন্সিটি যদি 50 থাকে, 70 ইন্টেন্সিটির কোনো ডিসিমিলার ডিজিজ যদি শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু ওই যে 50 ইন্টেন্সিটি ডিজিজ ছিল, সেই ডিজিজটি কিন্তু বডির মধ্যে ওই 70 ইন্টেন্সিটি ডিজিজের ভয়ে এটা লুকিয়ে থাকবে, সাপ্রেস হয়ে থাকবে। আর ওই যে 70 ইন্টেন্সিটি ডিজিজ, ও কিন্তু রুল করবে শরীরটাকে। কতদিন রুল করবে? যতদিন তার ক্ষমতা থাকবে ততদিন রুল করবে। আর যে শরীরে যে 50 ইন্টেন্সিটি রোগটি ছিল, সেই রোগটি সাপ্রেস অবস্থায় থাকবে। কতদিন থাকবে? যতদিন না সে ধীরে ধীরে শক্তি জোগাড় করে স্ট্রঙ্গার হতে থাকে। যখন এই 50 ইন্টেন্সিটিটা ইন্টারনালি প্রগনোসিস ঘটিয়ে একটা লেয়ারে এটা ওই 70 ইন্টেন্সিটির
কাছাকাছি যখন চলে আসবে তখন কিন্তু ওই 70 ইন্টেন্সিটির ডিসিমিলার ডিজের সঙ্গে এই যে 50 ইন্টেন্সিটি যে অলমোস্ট 60 ইন্টেন্সিটির প্রগনোসিস ঘটিয়ে দিয়েছে, তখন এই দুটো জনে কিন্তু সন্ধি করে নেবে। সন্ধি করার অর্থ হলো এবার এরা দুজন মিলিতভাবে এই শরীরকে ভোগ করবে। এই মিলনের ফলে কি হবে? এই মিলনের ফলে এই দুটো রোগেরই সিমটম প্রডিউস হতে শুরু করবে। এই হচ্ছে কমপ্লেক্স ডিজিজের একটা গঠনতন্ত্র। এই রোগকে যদি আমরা কিওর করতে চাই, খুব সূক্ষ্মভাবে এই তথ্যটা বুঝতে হবে, তারপরে এই ইন্টেন্সিটিটা বুঝতে হবে যে সিমটমের ইন্টেন্সিটি কত ছিল, কোন ইন্টেন্সিটি অনুযায়ী বর্তমান মেডিসিন দিতে হবে। সেই মেডিসিন দিলে কিন্তু একটা রোগ ধীরে ধীরে কিওর হবার পরে সেকেন্ড লেয়ারের রোগটি আস্তে আস্তে কিওর হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এটা যদি আমরা সবাই জানি, এবার আমরা বুঝতে পারবো কেন এই ভাইরাস আক্রান্ত রোগের শরীরেও ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে। যদি এইটা একটু ভালো করে আমরা প্যারামিটারটা ভালো করে বুঝে নিই, এই যে দুটো কমপ্লেক্স ডিজিজ যখন গঠন হয়, তারা যখন সাপ্রেস অবস্থায় থাকে, সেই সাপ্রেশনের ফলে ইন্টারনালি যে ডিজিজটা থাকে সেই ডিজিজটা কখনো কখনো কিন্তু প্রকাশ পেতে পারে। এই যখন সেই ডিজিজটা তার লক্ষণ প্রকাশ পাবে, সেই ডিজিজের লক্ষণ কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাস যে আক্রান্ত শরীর ছিল সেইখানে কিন্তু দেখা গেল সেই রোগটা ব্যাকটেরিয়া আক্রান্ত রোগ, সে কিন্তু তার প্রকাশভঙ্গি মার মাধ্যমে নিজেকে প্রকাশ করবে। সেই ক্ষেত্রেই কিন্তু বোঝা যাবে যে এই ঘটনাটা, এই যে কমপ্লেক্স একটা কন্ডিশন, খুব ছোটভাবে আমি বোঝাবার চেষ্টা করলাম, এটাকে বুঝে নিলেই কিন্তু এই যে সলিউশন, এই যে সমস্যা ছিল যেটা আমাদের রুলকে ব্রেক করছিল, সেটা কিন্তু বোঝা যাবে যে কেন ওই ব্যাকটেরিয়া তার প্রকাশটা ঘটিয়েছে। এটা একটা ক্ষেত্র গেল যে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রান্ত শরীরেও ব্যাকটেরিয়া লেস স্ট্রঙ্গার হবার ফলেও কিন্তু তার মহিমা প্রকাশ করেছে, তার অ্যাক্টিভিটি প্রকাশ করেছে, সেই হিসেবে মেডিসিন দিয়ে আমাদের সারতে হবে। আরেক ক্ষেত্রে এই রুলসটা ব্রেক হবে। এই রুলসটা ব্রেক হবে না, রুলসটা হ্যানিম্যান যা বলেছে দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনোই ব্রেক হবে না। কন্ডিশনে কখনো কখনো লেস স্ট্রঙ্গার, মোর স্ট্রঙ্গার হবার ফলে ওটা প্রকাশ পাবে। সেটা তার এই যে কমপ্লেক্সিটি গঠনতন্ত্রের জন্য এই ঘটনা ঘটবে। এটা তাহলে আর কোথায় প্রকাশ দেখব? আরেক ক্ষেত্রে আমরা যদি সজাগ দৃষ্টি রাখি, তাহলে কিন্তু আরেক ক্ষেত্রে কিন্তু আমরা এই ঘটনাটা দেখতে পাবো। সেটা কোথায়? সেটা হচ্ছে কোনো আমাদের শরীরে যখন খুব কমপ্লেক্স ডিজিজে আমরা আক্রান্ত থাকি, বিশেষ করে যে রোগগুলো আমরা বংশ থেকে পেয়েছি, যে সেই রোগগুলো আমরা যদি বংশ থেকে পাই, যেমন সাপোজ আমরা একটা টিউবারকুলার ডায়াস্টেসিস আমার বংশ থেকে এসেছে, সেই আসার ফলে দেখা গেল সেই রোগটির বার্ডস আমাদের শরীরে বর্তমান। সেই বার্ডসটা এই কুড়িটা তো ফুল ফুটবে, তারপর ধীরে 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 তার বৃদ্ধি ঘটাবে। তো এইবার দেখা গেল এই ছোটবেলায় থেকে এই রোগটি পূর্ণ প্রকাশ ঘটতে সাধারণত কিন্তু 40 বছর লাগে। যে কোনো ক্রনিক ডিজিজ কিন্তু 40 বছর পরেই তার প্রকাশ হওয়া উচিত। কিন্তু বর্তমান দিনে পরিবেশগত কারণে আর আমাদের আচার ব্যবহার, চাল চলন, ফুড হ্যাবিটের বা এত কেমিক্যাল হ্যাজার্ড, এর ফলে কিন্তু এই রুলসও ব্রেক হয়ে গেছে। সেই 40 বছরের পরে ক্রনিক ডিজিজ সাধারণত প্রকাশ পাবে, এটা কিন্তু বর্তমানে আর দেখা যাচ্ছে না। এখন কিন্তু 5 বছরও ক্রনিক ডিজিজ শুরু হয়ে গেছে। তখনই বুঝতে হবে কোনো রোগীর ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে, কোনো ক্রনিক রোগ যদি অল্প বয়সে প্রকাশ পায়, তখন তার ওই এজটাকে দেখে আমাদের বুঝে নিতে হবে প্রগনোসিস শরীরের মধ্যে কত ডেঞ্জারাস ভাবে হয়েছিল। প্যারামিটার হচ্ছে 40 ছিল, সেটা যদি 30-তে আসে তার সেই ইন্টেন্সিটিটা বুঝতে হবে।
20-তে 10-এ 5-এ আসলে সেইভাবে কিন্তু, আর 2-1 বছরে আসলে তখনই আমাদের বুঝে নিতে হবে এর কন্ডিশনটা কি হতে পারে, আগামী দিনে আমরা কোন দিকে যেতে পারি, কত ধ্বংসাত্মক পর্যায়ে ঘটাতে পারে, এই রোগীটিকে আমরা সার্ভাইভ করতে পারবো কিনা সে ব্যাপারেও কিন্তু আমরা অভিভাবক যারা আসবে তাদের আলোচনা করলে কিন্তু এই চিকিৎসাটা আমরা খুব সহজভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কখন এই এই রুলস ব্রেক যেটা সেটা আমরা দেখতে পাবো। এইরকম ডায়াসিস যদি কোনো শরীরে বর্তমান থাকে, সেই ডায়াসিসটা শরীরের মধ্যে বর্তমান আছে, কিন্তু আহ, আমাদের অভিভাবক বা আশেপাশের লোক তারা লেম্যান, খুব সাধারণ মানের মানুষ, তারা কিন্তু এই ডায়াসিস কথাটাও বোঝে না। আর বংশ থেকে রোগ এসে ধীরে ধীরে যে ও প্রগনোসিস ঘটাচ্ছে শরীরের মধ্যে, ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে এক বটগাছে পরিণত হতে চলেছে, সেটা না জানার ফলে এই রোগটি শরীরের মধ্যেই বাড়তে থাকে অজান্তে। কিন্তু আমাদের যে আহ, আহ, আমরা যাকে বলি ভাইটাল ফোর্স বলি, বা আমাদের জীবনী শক্তি বলি, বা আমাদের ডিফেন্স মেকানিজম, যেভাবেই যে নামে আমরা ডাকি, তো সে কিন্তু চায় না এইভাবে অজান্তে বাড়তে দিতে। সে তখন এই যে ক্রনিক ডিজিজটা রয়েছে, সেই ক্রনিক ডিজিজের যে যে সাসেপ্টিবিলিটি আছে, সেই সাসেপ্টিবিলিটি অনুযায়ী মাঝে মাঝে অ্যাকিউট ডিজিজ প্রডিউস করে। অ্যাকিউট ডিজিজ প্রডিউস করার অর্থ হলো এই অ্যাকিউট ডিজিজ যে যে সিমটম নিয়ে প্রডিউস হয়েছে, সেই সিমটম অনুযায়ী যদি তখন কোনো হোমিওপ্যাথ সঠিক মেডিসিন দিতে পারে, তাহলে কিন্তু এই যে সাপোজ ওই ক্রনিক ডিজিজের 20টা সিমটম ছিল ডায়াস্থিসিসে, বা তার সাসেপ্টিবিলিটিতে 20টা সিমটম ছিল, বডি কি করলো 3-4টে সিমটম প্রডিউস করলো। আমরা যদি রোগ মেডিসিন সঠিকভাবে প্রয়োগ করতে পারি অ্যাকিউটের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই যে 3টে সিমটম প্রডিউস হয়েছে, মানে যদি ওই 20টা সিমটম ক্রনিকে থাকতো, তাহলে এই 3টে কিন্তু লেস হয়ে গেল। ওই 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 যে সাসেপ্টিবিলিটি, ওটা কিন্তু 17 হয়ে গেল। আমরা কিন্তু ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলাম। এই যে অ্যাকিউট ফেজটা বডি নিজে থেকে ক্রিয়েট করে নিজে থেকে সুস্থ হবার একটা প্রয়াস কিন্তু বডি মেকানিজম কিন্তু চালায়। এই সময় এই ক্ষেত্রে কিন্তু আমরা তখন দেখব যে এই রুলসটা ব্রেক হতে, আহ, যে ভাইরাস আক্রান্ত শরীরেও কিন্তু মাইক্রোবস দ্বারা আক্রান্ত এই অ্যাকুট ফেসের রোগগুলো কিন্তু হচ্ছে। এটা কোনো টেনশনের কারণ নেই যে এটা রুলস ব্রেক। এটা রুলস ব্রেক নয়, এটা একটা গঠনগত পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে শরীর ধীরে ধীরে ওই তার যে 20টা সাসেপ্টিবিলিটি ছিল, সেই 20টা সাসেপ্টিবিলিটি থেকে 0 হবার চেষ্টা করে। এই যে 3টে কমলো, 17টা হলো, আবার দীর্ঘদিন সে কিছুটা থাকলো সুস্থ, আবার তারপরে আবার একটা অ্যাকুট রোগ ক্রিয়েট করে আবার হয়তো 3টে সিমটম রিডিউস করার চেষ্টা করলো, তখন আবার 13 হয়ে গেল। এইভাবে কিন্তু ধীরে ধীরে সুস্থ হবার চেষ্টা করে। কিন্তু আমাদের যে শরীর, সে তো তার চেষ্টাটা করছে, আমরা তো আর সাধারণ লেম্যান, আমরা তো আর বুঝতে পারছি না ঘটনাটা কি। ফলে যে একটা ফিভার ক্রিয়েট হলো বডি, সেই ফিভারের মাধ্যমে এই যে 20টা যে সাসেপ্টিবিলিটি যার সিমটম ছিল, তার থেকে 3টে প্রডিউস করলো। আমরা কি করলাম, এই 3টেকে প্যারাসিটামল গ্রুপের মেডিসিন দিয়ে এই ফিভারটাকে রিডিউস করে দিলাম। ফলে এই যে 3টে সিমটম বাঁচার জন্য আর্তনাদ করছিল, এই 3টে সিমটম ভেতরে সাপ্রেস হয়ে ওই 20টা ছিল, তাকে আবার প্রগনোসিস ঘটাতে বাধ্য হলো। সে কিন্তু 20টা থেকে 22টা বা 23টা সাসেপ্টিবিলিটি পরিণত হয়ে গেল। মানে রোগটি আরো ক্রনিক রোগে পরিণত হলো। এই ক্রনিক রোগে পরিণত হবার ফলে ইন্টারনালি একটা প্রগনোসিস ঘটিয়ে মারাত্মক পর্যায়ে আমাদের যে হেলথ, আমাদের যে স্বাস্থ্য, সেটাকে নিয়ে চলে গেল। ফলে এখান থেকে যতদিন না আমরা এটা রিয়ালাইজ করব, এই যে গঠনতন্ত্রটা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা এটাকে খুব ভালোভাবে বুঝতে পারি, এই যে একদম এটাকে না জাস্ট মানে যেমন আমরা ড্রিম
স্টেটে থাকি, সেই ড্রিম স্টেটের মতো কিন্তু চোখে দেখতে হবে, দেখা শিখতে হবে। যখন আমরা পুরো প্রসেসটা শিখে যাব, সত্যি কিন্তু তখন কিন্তু আমাদের থার্ড আই ওপেন হয়ে যাবে। সেই থার্ড আই কিন্তু সেই একটা আমরা কিন্তু বুঝতে পারবো কি কন্ডিশন রোগীর মধ্যে আছে। সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে পারবো। এই ব্যাপারগুলো আরেকটা প্রসেস আছে, যে প্রসেসে কিন্তু আমরা রিয়ালাইজ করতে পারবো। সেই প্রসেসটাও কিন্তু আমি আজকে এর সাথে অ্যাড করছি। ব্যাপারগুলো প্রথম দিকে ভীষণই কমপ্লেক্স, মানে এত, এটা একটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা রিসার্চ থিওরি। এটা কিন্তু অনেকটা হোমিওপ্যাথি জ্ঞান থাকার পরে তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারা যাবে। আর প্রথম দিকে একটু কমপ্লেক্স লাগবে, কিন্তু দীর্ঘদিন এটা নিয়ে দু চারবার আলোচনা করলে এটা কিন্তু খুব জলের মতো সহজ হয়ে যাবে। যে কঠিন ভাবনাটা যেন আমরা না নিয়ে নিই যে এত একটা কমপ্লেক্স জিনিস, এত কঠিন জিনিস। আমরা ফিজিশিয়ান, আমরা সত্যি ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ, যারা একমাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো মানুষকে সত্যিকারের সঠিকভাবে প্রকৃতভাবে নিরোগ করার ক্যাপাবিলিটি বা এবিলিটি কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছে। ফলে সেই এবিলিটি যখন আমাদের দিয়েছে, তাহলে এই হোমিওপ্যাথির প্রত্যেকটা কর্নার আমাদের কিন্তু ভালোভাবে জ্ঞান লাভ করতে হবে। কোনো ইগোটিজম, কোনো ইগো বা কোনো রকম অহংবোধ যেন আমাদের কখনোই না আসে। এই অহংবোধ কিন্তু একটা মানুষের প্রতি পদে পদে আসতে পারবে। আমরা যত রুগী সারবো, সরি, যত রুগী সারবো, যত আমাদের অর্থ উপার্জন হবে, ধীরে ধীরে কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের এই অহংবোধটা সেই পরিমাণে দিয়ে দেবে। এই অহংবোধটা কিন্তু একটা মায়াজম, একটা ব্যারিয়ার। এটা কিন্তু অন্যান্য জিনিস শেখার ক্ষেত্রে ভীষণভাবে বাধা হয়ে দাঁড়ায়। শিশুর মতো সরল হতে হবে, একদম নরম কাদামাটির মতো থাকতে হবে, তাহলে কিন্তু এই সব জিনিস শিখতে বা বুঝতে খুব কম সময়, এটা ন্যূনতম সময়ে কিন্তু আমরা শিখতে পারবো। আর একটা কথা, যতক্ষণ না শিখবো ততক্ষণ এটা থেকে বেরোবো না। যদি এটা মনে হয় এটা একটা অথেন্টিক, এটাকে শেখার খুব প্রয়োজন, এটাকে না শিখলে আমার পরিপূর্ণতা লাভ হবে না, তখন কিন্তু এটার প্রতি একটা কনসেন্ট্রেশন দিতে হবে। এটার শেখার প্রতি একটা ইচ্ছা, এই ডিজায়ারটা যতক্ষণ 100% না হবে, ততক্ষণ কিন্তু এই সমস্ত জিনিস, এই সমস্ত যে কমপ্লেক্স জিনিস, সেগুলো কিন্তু শেখা একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, কঠিন জিনিস সবসময় আমরা এড়িয়ে যাই, কারণ কঠিন জিনিস গ্রহণ করতে আমাদের মধ্যে একটা হ্যাজার্ড, আমাদের মধ্যেও কিন্তু একটা বাধা সৃষ্টি হয়। আমাদের মন কিন্তু সেটা মেনে নিতে চায় না, যাতে আমাদের যে বর্তমান লেভেল, সেই লেভেলের সাথে ওটা ম্যাচ করে না, না করার ফলে আমরা ওটাকে এড়িয়ে যাই। কিন্তু এটা যদি আমরা জানি যে আমরা ওটা এড়িয়ে যাচ্ছি আমাদের মায়াজমের জন্য, আমাদের একটা শরীরে বাধার জন্য, তাহলে জোর করে এটাকে অতিক্রম করতে হবে না। এটাকে আমি এড়িয়ে যাব না, এটাকে আমি জানবো, এটাকে আমি শিখবো, কারণ এটা চিকিৎসক হিসেবে আমার জানা খুব জরুরি। তখনই কিন্তু এর মধ্যে একজন চিকিৎসককে 100% কনসেন্ট্রেশন দিতে হবে, 100% ভালোবাসা দিতে হবে, 100% ডিজায়ার রাখতে হবে। তবেই কিন্তু এই সমস্ত জটিল যে জিনিসগুলো বর্তমানে লাগছে, সেই জিনিসগুলো কিন্তু দুই একবার প্র্যাকটিস করলেই কিন্তু খুব সহজেই আমরা শিখে নেব। আমি এর সাথে আরেকটা জিনিস আমি একটু জাস্ট অ্যাড করতে চাইছি। এই জন্যই অ্যাড করতে চাইছি যে এখানে যারা উপস্থিত আছে অনেকেই বিজ্ঞ হোমিওপ্যাথ, তাদের তো কোনো অসুবিধা হবার কথাই নয়। প্রথম দিকে যারা থাকবে একটু তাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু তারা প্রশ্ন উত্তরের মাধ্যমে যখন কোশ্চেন আনসার টাইম আসবে, তখন তারা নানান যতক্ষণ না বুঝবেন কোশ্চেন করে জেনে নেবেন। আচ্ছা, সেকেন্ড যে আমরা প্যারামিটার ঠিক করব, যে প্যারামিটার সাহায্যে আমরা জানতে পারবো
যে এই প্রগনোসিসটা রোগের কতটুকু ঘটেছে, সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে আমাদের যে ডিজিজে আমরা হয়েছি, সেই ডিজিজটা, এটা আমরা প্যারামিটার করে নিতে পারি। এটাও আমরা 10টা ভাগ করে নিতে পারি। দেখুন, এই যে এগুলি প্যারামিটার গুলো নিজেরা করে নেবেন। এটা 10টা, 12টা, 8টা, 6টা, এরকম কোনো ব্যাপার নেই। যে যেভাবে বুঝবেন সেভাবে করতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এই প্রথম আমরা যে ভাগটা করেছি এই প্রগনোসিসটা বোঝার জন্য, যে যদি কোনো হেলদি ইন্ডিভিজুয়াল আমাদের কাছে আসে, তাহলে মনে করতে হবে ভেরি সেলডম হি এফেক্টেড বাই এনি ইনফেকশাস ডিজিজ। আর হাই ফিভার, হাই ফিভার কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। মনে রাখতে হবে 7, 8, 10 বছরে কোনো রোগ যদি কোনো লোক এসে যদি বলে যে আমি 5-7 বছর পর পর আমি কখনো হাই ফিভারে আক্রান্ত হই, তখন কিন্তু মনে রাখতে হবে যে এই রোগটি অনেকটাই স্বাস্থ্যবান, এই রোগটি অনেকটাই মায়াদম ফ্রি, এই রোগটি একটি সুস্বাস্থ্যের অধিকারী। ওই মাইক্রোবসের সঙ্গে তখন আপনি প্যারালাল পরে ম্যাচ করে নেবেন, যে ওটার সাথে এটার একটা কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন। আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এবার প্রশ্ন উঠতে পারবে, কেউ করতে পারবে যে এরও কিন্তু আবার ওই ব্যাকলগ, মানে এরও কিন্তু এক্সেপশনাল কন্ডিশন আছে। এটা আমি দেখি কারো কোশ্চেন আসে কিনা, তখন এটা আলোচনায় আমরা আসবো। এর অনেকগুলো এক্সেপশন ঘটনা কিন্তু ধীরে ধীরে আসবো। সেকেন্ড স্টেজে আমরা যদি সেকেন্ড প্যারামিটারে দেখব, সেখানে কিন্তু আমরা দেখব এই যে ইনফেকশন, ওটা যদি আমরা 10 বছরে একবার ধরি, এবারে কিন্তু আমরা 2 বছর কমিয়ে আনবো। যে 8 বছর বা 7 বছর অন্তর কিন্তু কোন লোক এই হাই ফিভারে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা দেখব, যদি এরকম ঘটনা পাই, তখন দেখব সিঙ্গেল মেডিসিনে কিন্তু সেই রোগটি সেরে যাবে। দ্বিতীয় ক্ষেত্রেও অনেকাংশেই সিঙ্গেল মেডিসিনে কিন্তু রোগটা সেরে যাবে। থার্ড যে আমরা পার্টটা করব, সেখানে দেখব এই হাই ফিভারটা কিন্তু বা এই ইনফেকশনটা কিন্তু এই 5 বছর অন্তর একবার হচ্ছে, এবং এই ঘটনাগুলো এই সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশন বা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেইখানে নিয়ে চলে যাবেন। ওই যে প্রথমে যে লিঙ্ক আপ গুলো আমি দিয়েছিলাম, সেই স্টেজের সাথে মিলিয়ে দেখবেন সেই একই লেভেলে কিন্তু মার্চ অবশ্যই হতে হবে। এবং এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব এই যে থার্ড যে আমরা প্যারামিটার করলাম, এখানে কিন্তু সাধারণত দুটো মেডিসিন কিন্তু রোগটাকে কিওর করুন। দেখেছেন কিভাবে ধীরে ধীরে এগোচ্ছে প্রগনোসিস। আর ওই যে মেডিসিন, এই যে অ্যাকুট যে মেডিসিনটা, সেটা কিন্তু প্রথমে একবার লাগলো, যেই থার্ড প্যারামিটারে আমরা চলে আসলাম, এই ব্যাকটেরিয়া বা স্ট্রেপ্টোককাসের এই যে আক্রান্ত হবার ক্ষেত্রে, সেখানে কিন্তু আর একটা নয়, এবার কিন্তু দুটো মেডিসিন কিন্তু আপনার প্রয়োজন হবে। ফোর্থ, যেখানে আমরা ফোর্থ প্যারামিটার বা স্কেলে যদি আমরা যাই, সেখানে হাই ফিভার কিন্তু এবার ব্যাকটেরিয়া ঢুকে যাবে। এবার ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোবস, এই যে কোনো কন্ডিশন কিন্তু ওইভাবে আসবে। এবং এই ক্ষেত্রে কিন্তু যাতে 4 নাম্বার দিয়েছি, মনে রাখতে হবে এর সাধারণত ক্ষেত্রে 2 বা 3টে এই মেডিসিন কিন্তু, তখন কিন্তু আর সিঙ্গেল মেডিসিনটা একদমই ভুলে যাবেন। 2 বা 3টে মেডিসিন কিন্তু আসার সম্ভাবনা, আপনি এই কন্ডিশনটা বুঝলেই বুঝে যাবেন যে মেডিসিন গুলো কেন চেঞ্জ হচ্ছে। আমরা যদি 5 নম্বরে আসি, এখানে কিন্তু দেখবো আমরা এই যে ইনফেকশন গুলো, এই হাই ফিভার গুলো বছরে একবার। 1 নম্বরে কিন্তু 10 বছরে এসছি, যেই 5 নম্বরে আসলাম, এবার কিন্তু আমরা বছরে 2 বছর করে কমিয়ে আনবো। এবার 5 নম্বরে যে আসলাম, এটা দেখলো বছরে একবার কিন্তু এই হাই ফিভার আসছে। এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস কন্ডিশনে হাই ফিভারটা আসতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ওই একই ব্যাপার, 2-3টে মেডিসিন কিন্তু এক্ষেত্রেও লাগতে পারে, বা
একটু বেশি লাগলেও কোনো চিন্তার কারণ নেই। মনে রাখবেন স্টেপ গুলো বেড়েছে, এতে এর স্টেজ অনুযায়ী এর মেডিসিন গুলো আপনি ধীরে ধীরে সিলেক্ট করবেন। 6 নাম্বার, যে 6 নাম্বারে আমরা এই স্কেলটা রাখবো, সেখানে কিন্তু এই ভেরি ফ্রিকুয়েন্ট, খুব বছরের মধ্যে 4-5 বার কিন্তু এই রোগ আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে আহ, আহ, আপনাকে কিন্তু এই ইনফেকশন গুলো অনেক ক্ষেত্রে হসপিটালাইজ হতে হয়, মানে এরকম কন্ডিশনে হতে পারে। আহ, আহ, এবং আমাদের 3-4টে মেডিসিনে কিন্তু আমরা এই রোগটি সম্পূর্ণভাবে নিরোগ করতে পারবো। এই যে 6টা লেভেল, এই পর্যন্ত কিন্তু গুড হেলথ হিসেবেই কিন্তু মোটামুটি 1 2 3 4 5 6 হেলথটা, স্বাস্থ্যটা আমাদের আস্তে আস্তে ডিটোরেট করে করে এসছে। কিন্তু 6 নাম্বার পর্যন্ত এই বছরে 4-5 বার এই দ্বারা আক্রান্ত হলাম এবং নানান ওষুধে কিন্তু সেরে যাচ্ছে এবং ফিভারটা কিন্তু হাই থাকছে। এই পর্যন্ত মনে রাখতে হবে যে শরীর এখনো সিমটম প্রডিউস করার মতো কন্ডিশনে আছে এবং খুব জটিল রোগ আমাদের শরীরে আক্রান্ত নেই। এই যে এরপরে এই যে হসপিটালাইজড হলো, এই হসপিটালাইজ হবার ফলে এই যে কেমিক্যাল হ্যাজার্ড ইনজেকশন যদি তাকে দেওয়া হয়, এই কন্ডিশনটা কিন্তু এবার কিন্তু কমপ্লেক্স হতে শুরু করলো। যেই এই ঘটনাটা ঘটবে, এই এই যে 7 প্যারামিটারে, এখানে কিন্তু রোগটি কিন্তু ইন্টারনালি প্রগনোসিস ঘটতে শুরু করবে। এই যখন ইন্টারনালি প্রগনোসিস ঘটবে, এই কিন্তু আমাদের জটিল রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। এখানে কিন্তু এবার কিন্তু অনেক মেডিসিন আমাদের দেখা দেবে এবং সেখানে কিন্তু সিলেকশন করতে খুব ভেরি ডিফিকাল্ট। এবার যদি আমরা 8 নম্বর লেভেলে যাই, 8 নম্বর লেভেলে যাওয়া মানেই এই 7 নম্বর লেভেলে যখন ডিজিজ ক্রনিক হয়ে গেল, সেই ক্রনিক ডিজিজ যখন আমরা আবার কেমিক্যাল হ্যাজার্ডের মাধ্যমে সারাবার চেষ্টা করলাম, ওটা আবার কমপ্লেক্স হয়ে 8 নাম্বার এই প্যারামিটার, যদি আমি 8টা প্যারামিটার করি, তাহলে এই প্যারামিটারে এই কিন্তু অটো ইমিউনি ডিজিজের সৃষ্টি হলো। এই অটো ইমিউনি ডিজিজের যখন সৃষ্টি হলো, এই রোগ সুপার কমপ্লেক্স বলে এটাকে, জটিল হতে হতে এমন এমন রোগে আক্রান্ত হলো, তখন কিন্তু কোনো মেডিসিনেই, কোনো অ্যালোপ্যাথি, কোনো প্যাথিতেই কিন্তু এই রোগ আর সারানো সম্ভব নয়। অলরেডি 7 থেকে 8টা লেয়ার কিন্তু এই শরীরে কিন্তু বর্তমান প্রগনোসিস ঘটে ফেলেছে। একমাত্র একজন দক্ষ হোমিওপ্যাথি এই লেয়ার গুলো ধীরে ধীরে খুলতে পারবে, যদি সে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির প্রত্যেকটা স্টেপে সঠিক ভাবে জানে। এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, কখনো কখনো খুব বিজ্ঞ হোমিওপ্যাথেরও প্রয়োজন নেই, সাধারণ মানের কোনো হোমিওপ্যাথিও কিন্তু এই কমপ্লেক্স ডিজিজ সেরে দিতে পারে, যদি এই কমপ্লেক্স ডিজিজটা খুব ঈশ্বরের আশীর্বাদে একটি মেডিসিনেই থাকে। দেখা গেল কোনো এর ফার্স্ট লেয়ারেও থুজা ছিল, 8ম লেয়ারে, 8th লেয়ারেও থুজাকে সে ছাড়তে পারেনি। থুজাই ধীরে ধীরে এই প্রগনোসিসটা ঘটিয়েছে, অন্য কোনো মেডিসিনে যায়নি। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানের হোমিওপ্যাথ থুজাকে খুব ভালোভাবে সিলেক্ট করে যদি ধীরে ধীরে তার পোটেন্সি চেঞ্জ ঠিক সঠিকভাবে করতে পারে, থুজাতেও কিন্তু একটি রোগ সারতে পারে। কিন্তু এইরকম ঘটনা খুব কম ঘটবে, পুরো প্রসেসটা আমাদের জানতে হবে। তাহলে কিন্তু দেখা গেল এই 8টা লেয়ারে 8টা মেডিসিনও আসতে পারে, 8টা লেয়ারে 6টা মেডিসিনও আসতে পারে, 7টা, যেভাবেই আসুক 4টে, যেভাবে প্রগনোসিস ঘটবে, বাঁচার জন্য মনে রাখতে হবে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিনই শরীর তখনই মেটাসিস ঘটায়, তার যখন আর কোনো সে আর কোনো রাস্তা পায় না। এভাবেই কিন্তু আমরা নেকটায়ে খালি চোখে, চোখ বন্ধ করেই কিন্তু আমাদের দিব্য দৃষ্টির মাধ্যমে যেটা আমরা আমাদের থার্ড আইটাকে ওপেন করতে পারি হোমিওপ্যাথ সঠিকভাবে শিখে, আমরা কিন্তু পুরো ইন্টারনাল ফাংশন, মনে রাখতে হবে এই মানব শরীর সফিস্টিকেটেড মেকানিজম, পৃথিবীতে এত সফিস্টিকেটেড মেকানিজম কিন্তু কোনো দিন আর, যতই আমরা রোবট আবিষ্কার করি, যাই করি, এই সফিস্টিকেটেড মেকানিজম কিন্তু কখনোই তৈরি হবে না। ফলে এই সফিস্টিকেটেড মেকানিজম যখন কমপ্লেক্স ডিজিজ আক্রান্ত হয়, তখন কিন্তু এক ভয়াবহতা ভেতরে ইন্টারনালি প্রগনোসিস ঘটে, একটা মেটাসিস ঘটে। এটাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে, ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে বুঝতে হবে।
তাহলে কিন্তু যে কোনো রোগেই কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারবো। তো এই ক্ষেত্রে আমার শেষ যে কথা সেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হলো আমাদের উদার মনে এগিয়ে যেতে হবে, খুব সঠিকভাবে সঠিক অথেন্টিক বুক পড়তে হবে। এই অথেন্টিক বুকগুলো পড়ে এই যে আমি কথাগুলো বললাম সেই কথাগুলোকে তার সাথে ম্যাচ করতে হবে। যদি আমার কথাগুলো সেই বুকের সাথে ম্যাচ করে, যে অথেন্টিক বইগুলো আছে, যে অথেন্টিক রাইটার যারা লিখেছে, হ্যানিম্যান, কেন্টস, বেতলকাস, নীলমণি ঘটক, সাধারণত আমি এই বইগুলোকেই আমার জীবনে অথেন্টিসিটি দিয়ে আমি এইগুলো থেকেই কিন্তু সমস্ত অর্জন করেছি। তো এই এই বইয়ের মধ্যেই কিন্তু এগুলো কোনো আমার কথা নয়, হয়তো আমি নতুন ভাবে প্রেজেন্ট করেছি, কিন্তু শিক্ষা কিন্তু আমি এদের কাছ থেকেই গ্রহণ করেছি। ফলে তাদের কাছ থেকে মেনে যত অথেন্টিসিটি, যখন বোঝা যাবে যে না এই কথাগুলো সঠিক, তখনই কিন্তু আমার পথে চলতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাকে রিজেক্ট করে দিতে হবে। সময় নষ্ট করার কোনো কারণ নেই। একটা কন্ডিশনে ঢুকলে সেই কন্ডিশনটা যদি ভুল হয়, আজকে আমি যে সিস্টেমটা বললাম সেই সিস্টেম যদি ভুল হয়, তাহলে আপনার সারা লাইফটা ডিস্ট্রয় করার জন্য কিন্তু আমি দায়ী থাকবো। তো বি কেয়ারফুল, খুব সাবধানে এগোবেন। কোনো প্রশ্ন যেখানে যত জটিল, কারণ এত কমপ্লেক্স একটা থিসিস আমি আলোচনা করলাম আজকে, সত্যি একবার শুনে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো আসুন, যার যত কোশ্চেন আছে নিয়ে আসুন, আমি ধীরে ধীরে এটাকে সলভ করার চেষ্টা করছি। থ্যাংক ইউ এভরিবডি। সুব্রত স্যার, আপনি বাকিটা করুন। তাহলে আজকের এই অসাধারণ ক্লাসের জন্য আমরা সবাই গর্বিত এবং কৃতজ্ঞ। তো যাই হোক, আজকের এই ক্লাসের বিষয়ে যার যার কোনো প্রশ্ন যদি থাকে তা আমরা হ্যান্ড রাইজ করুন এবং প্রশ্নগুলো স্যারের কাছ থেকে নিন। স্যার প্রশ্নের উত্তর দিতে কোনো কার্পণ্য করেন না, এটা আমরা জানি। যারা যারা প্রশ্ন করবেন হাত ওঠান। আমি পরবর্তীতে যাচ্ছি ডাক্তার রিঙ্কু মল্লিক। ম্যাডাম, আজকের ক্লাসের বিষয়ে আপনার কোনো মন্তব্য যদি থাকে? কেমন লাগলো আজকের ক্লাস? ডাক্তার রিঙ্কু মল্লিক। ক্লাস খুব ভালো হয়েছে স্যারের ক্লাস। ধন্যবাদ ম্যাডাম। মোহাম্মদ মনিরুজ্জামান, ম্যাডাম কিছু বলবেন তো বলুন আপনি। হ্যাঁ বলুন মনিরুজ্জামান স্যার। আমি প্রথম থেকে ক্লাস ছিলাম না, শেষের দিকে জয়েন করছি, তো আমি প্রশ্ন ওভাবে করতে পারছি না। থ্যাংক ইউ, সুন্দর আলোচনা হয়েছে যেটুকু শুনছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি পরবর্তীতে যাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। আপনি তো আমাদের এই ক্লাসটায় থাকেন নিয়মিত, বলুন স্যার। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে কি? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, স্যারের ক্লাস তো খুব ভালো হয়েছে, আমাকে ভালোই লাগে, তো এই জন্য তো আমি ক্লাসে থাকি আপনাদের। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমি সাগর সাহার কাছে যাই। সাগর সাহা। গুড বলুন ইভিনিং স্যার। স্যার। আজকে আমি অনেকটা লেটই জয়েন করেছি এবং আমার যতটুকু শুনেছি ভালোই লেগেছে। চমৎকার ক্লাস হয়েছে। ধন্যবাদ। খুব ভালো, ধন্যবাদ আপনাকে। ম্যাডাম সুপ্রিয়া চৌধুরী ম্যাডাম। হ্যাঁ, নমস্কার বলুন সবাই। স্যার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আমি একটু দেরিতে আজকে পারিনি জয়েন করতে, দেরিতে জয়েন করেছি। তো বলছি ক্লাসের রেকর্ডিং কি পাওয়া যাবে এটা পরে? খুব সুন্দর হ্যাঁ হয়েছে নিশ্চয়ই যেটুকু পাওয়া যাবে, শুনলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যতটুকু মানে অ্যাটেন্ড করেছি খুব ভালো লাগলো। স্যারের এক একটা মূল্যবান কথা খুব টাচ করার মতো চিকিৎসকদের জন্য। তো রেকর্ডিংটা পাওয়া গেলে ভালো হয়। ইউটিউবে দিয়ে দেবেন তো না? খুব ভালো হয়েছে আজকের ক্লাস। স্যার, থ্যাংক ইউ স্যারকে।
ধন্যবাদ স্যার আমি একটা ম্যাডামকে। প্রস্তাব রাখতে চাচ্ছি। হ্যাঁ বলুন সাগর শাহ, হ্যাঁ স্যার বলুন। প্রস্তাব যেটা হলো যে পিকুলিয়ার স্যার সিমটম নিয়ে যদি একটা এভাবে ক্লাস হতো তো ভালো হতো। শুধু পিকুলিয়ার সিমটম, বিভিন্ন ওষুধের। আমাদের সম্বন্ধে স্যারের যদি কোনো থাকে কি বলছি, কোনো কথা থাকে বা বক্তব্য। কোনো, হুম। হ্যাঁ এরকম কিছু ব- থাকে স্যার ব- একটু বলুন। হুম। না, সেভাবে তো কিছুই নেই, তবে উম আমার কিরকম যেন মনে হয় মাঝে মাঝে যে আলোচনাগুলোর উম, যে আমরা টপিকস গুলো রাখছি, সেটা কি সাধারণের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বোঝা? হতে পারে এটা থিসিস ওরিয়েন্টেড আলোচনা। অ্যাকচুয়ালি আমার যে আমি লেকচারটাই দিই সেটা কিন্তু সবই থিসিস ওরিয়েন্টেড আলোচনা। তো ফলে সাধারণ ভাবে এটাকে বোঝাটা খুব সত্যি ডিফিকাল্ট। এবার সেটা আমি যেটা আজকে ফলো আপ করলাম, কারণ আজকে যে আমি লেকচারটা দিলাম, এই লেকচারটা হয়তো আমি আমার লাইফে এটা দ্বিতীয়বার দিলাম। মানে দ্বিতীয়বার মানে আমি প্রথমবারই দিলাম, কারণ যে কোনো লেকচার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে টোটালটাই আমি দেখেছি পাল্টে যায়। সে আগে কোনো একটা কনফারেন্সে আমি দিয়েছিলাম, সেখানে যা দিয়েছিলাম সে গেল পুরো ভেঙে চুরে অন্য নতুন একটা ক্রিয়েশন হয়েছে। এটা আমি তো প্রথমবারই দিলাম। উম এই জন্যই আমি এটা খুব সহজেই বলি না, কারণ অনেক উচ্চ লেভেলের সত্যি আহ, সেখানে সাধারণ ভাবে খুব চর্চা যারা হোমিওপ্যাথ করে, ভীষণ ভাবে ভালোবাসে, 24 ঘন্টাই এই এর মধ্যে বুঁদ হয়ে থাকে, সেই সব ক্ষেত্রেই কিন্তু আহ, এটা সঠিকভাবে আত্মস্থ করা সম্ভব। ফলে এইরকম এই যে যে কোয়ারি গুলো আসছে না, কোশ্চেনটাই আসছে না, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। তো অর্গানাইজারকে বলবো যে টপিকস গুলো অন্য রাখলেও হতে পারে, এমন কোনো কথা নেই যে আহ, এত হায়ার লেভেলের টপিকস গুলো রাখতে হবে। আহ, এটা আমার জাস্ট একটা উপলব্ধি হলো, অনেকদিন থেকেই হচ্ছে, আজকে জাস্ট এটা নিয়ে আমি একটুখানি বললাম। এমনও হতে পারে যে উদ্দেশ্য যদি মহৎ থাকে, না এটা শুধু আমরা হাউসে বা প্ল্যাটফর্মে যতজন আছে, যে 20 জন বা 30 বা 40 জন আছে, শুধু তাদের জন্য নয়, এটা বৃহৎ স্বার্থে, পুরো এপার বাংলা ওপার বাংলা বহু বছর এটা যখন থাকবে, অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে, একটা সময় তো হবে, তখন অনেকের যারা আগ্রহী তাদের কাছে তো পৌঁছবে। সেইটা যদি অর্গানাইজারদের উদ্দেশ্য থাকে তাহলে থাক, আলোচনা এভাবেই চলুক। সেটা নিজেরা একটু ভাবার সময় আছে, আমিও দিলাম। দুটো ভাবনাই আমি বললাম। উম, এটা স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আলোচনা তো এই জন্যই আমি হয়। কিন্তু হ্যাঁ। স্যার এই মানে অ্যাডমিন হিসেবে বলছি না, আমি জাস্ট নিজস্ব ব্যক্তিগত হুম মতামত বলতেছি। হুম হুম যেরকম মানে আমি আমার আমার ড্রব্যাকটা বলি, মানে আমি হুম যেরকম ওই ওই চেম্বার করতে করতে পেশেন্ট দেখতে দেখতে শুনি, হুম এইভাবে হুম শুনে হুম, কিন্তু স্যার আপনার ক্লাসের আমি প্রশ্ন করতে পারবো না। এইটাই হ্যাঁ ক্লাসটা যখন আমি আরেকবার শুনবো, হ্যাঁ 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 হ্যাঁ, তখন কিন্তু আমি বুঝতে আপনার পেরেছি। ক্লাসের প্রশ্ন আমি করতে পারবো। একদম এই হলো ঠিক। সমস্যা। হ্যাঁ আপনার ক্লাস যদি মন দিয়ে না শোনা যায়, প্রশ্ন করাটা খুবই হবে, টাফ ব্যাপার। খুবই টাফ আর হয়ে যাবে। একটু উচ্চ এবং লেভেলের ক্লাস হয়তো হম, একটু সহজ সরল টপিকস নিয়ে হলে আরো বোধহয় ভালো হতো, এবং হ্যাঁ, সহজ সরল ভাবে বোঝানোটা। সেটা অ্যাডমিন চিন্তা ভাবনা করুক। দুটো অপশনই তো আমি হ্যাঁ দিলাম। সেটা আপনি চিন্তা ভাবনা করুক। হ্যাঁ, বৃহৎ ছাত্রও রাখতে পারো, আবার এমনও হতে পারে ক্লাস ওইভাবে মাসের মধ্যে একটা খুব সহজ সরল রাখা গেল, একদম হ্যাঁ বেসিক কখন। এবার ঠিক। ঘটনা হচ্ছে, ঘটনাটা আমি বলি যে আহ, আমার আহ, মানে আমার বাবা এমবিবিএস ডক্টর। তো সে আমাকেও এমবিবিএস বানাবে বলে আহ, খুব
প্রফেসর রেখেছিল আর কি এর জন্য আমাকে সেইভাবে মানুষ করবে এত। তো তো আমি তখন পড়ি ক্লাস 4-এ। তো সেই প্রফেসর আমাকে পড়াচ্ছে। তো সে যে অঙ্ক আমাকে করিয়ে দিয়েছে সেই অঙ্ক স্কুলে গেলে কেটে দেয়। সে এমএসসি মাস্টার ডিগ্রি সে কলেজে পড়ায়, সে অঙ্ক কেটে দেয় স্কুলের মাস্টার। তো আমার যারা আত্মীয় স্বজন তারা বলছে এই মাস্টার রাখা যাবে না, এই কি অঙ্ক করেছে, এই তো মাস্টার করেছে, করে দিয়েছে, কেটে দিচ্ছে। তো আমার বাবা তখন বলেছিল যে ও ঠিক আছে, ও সঠিকভাবেই অঙ্ক শেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। সেই দিন কথাটা আমি বুঝতে পারিনি, পরবর্তীকালে আমার রিয়েলাইজেশন হয়েছিল যে কখনো কখনো আহ, একটু এই হোমিওপ্যাথি এমন একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বা এত একটা জটিল সাবজেক্ট বা এত গভীর সমুদ্র, যত প্রবেশ করা যাবে ততই জ্ঞান আহরণ করা যাবে। ফলে একটু আপার লেভেলে গেলে ওই লোয়ার লেভেল যতই আহ, পড়ানো হোক, ওই যেন কিছুতেই ওখানে বেঁধে রাখা তো যাবে না, মুশকিলটা ওইটা। আমি ওখানে কি করে থাকবো? এখানে সব সময় যে ভাবনা যে চিন্তাগুলো থাকে, সে আমাকে লোয়ার লেভেলে দিলেও আমি ওই ঠেলে ঠুলে উপরেই চলে আসবো। ফলে একটু কমপ্লেক্স এটা। এর থেকে ভালো আমাকে একটু কম ক্লাস দিয়ে যারা সবার জন্য, সেটাও একটা আমার চিন্তা ভাবনা হতে পারে। এত ক্লাস দেওয়ার প্রয়োজন নেই। 3টে অপশনই আমি বললাম, মোটামুটি ভাবে প্রকাশ করার চেষ্টা করলাম। অ্যাডমিন বাদ বাকিটা অ্যাডমিন বুঝবে তার উদ্দেশ্য কি, কোন মহৎ উদ্দেশ্যে সে আজ এসেছে এমন মহান কাজে। তার উপরই ছেড়ে দিলাম। 3টে অপশনে যে কোনো অপশন আমার কোনো নেই। আমি এখনো মাটির তাল। আমাকে যেইভাবে মনে করবে আমি ওভাবে আছি। আমাকে অ্যাকসেপ্ট করলে আছি, রিজেক্ট করলেও আছি। আমার কোনো ফিলিংসও হয় না, হেলদোলও হয় না। আমি যেরকম আছি সেরকম। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, নমস্কার আপনি তো স্যার। অসাধারণ স্যার, নমস্কার আমরাই অসাধারণ না, কি করব। স্যার। নমস্কার। ঠিক আছে, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। নমস্কার স্যার। আজকে ভালো টপিক ছিল। আমি তো ছিলাম, তো ট্রেনের থেকে বলা যায় না, মানে অনেকটা ইয়ে থাকে, নয়েজে থাকে। হুম তা এখন নেমে গেছি মধ্যমগ্রামে। তা আমি বলছি কি, আজকের প্রগনোসিস কথাটা বলছেন, হুম যে প্রগনোসিসের কথা। এখন কথা হচ্ছে কি, আমার কাছে একজন থাইরয়েডের পেশেন্ট আসলো। হুম সে 10 বছর ধরে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, বড় বড় হসপিটালে দেখিয়েছেন, এবং কি ন্যাশনাল ইনস্টিটিউটে দেখিয়েছেন। আমার আহ, মানে হুমায়ুন ভবনে আমি একটা চ্যারিটেবলে বসছি হুম বৃহস্পতিবার করে। এসছেন, ওদের নাম শুনে। কিন্তু থাইরয়েডটা হয়েছে। এখন এর প্রগনোসিসটা, আমি তো ওর লক্ষণ অনুযায়ী যা যা লক্ষণ হিসেবে আয়োডিয়ামটা আসছে, আয়োডিয়াম 200 একটা ডোজ দিয়েছি, আর বাদ বাকি 1 মাসের ফাইটাম দিয়ে দিয়েছি। হ্যাঁ। হুম তা এখন কথা হচ্ছে, প্রগনোসিসের জন্য আমি চিন্তা করব, আমরা সাধারণত জানি এটা ক্যান্সারের দিকে যায়। তা আমি এমআরআইটা লিখে দিয়েছি, এমআরআই অফ থ্রোট। হুম হ্যাঁ। এবং থাইরয়েডের উচ্চ এটা লিখে দিয়েছি। এখন এই যে প্রগনোসিস, হ্যাঁ, এই প্রগনোসিসটা আমার ওষুধে পরবর্তীকালে যখন সে আসবে, আমি সেই প্রগনোসিসটা কি করবো। আরেকটা ঘটনা হয়েছে রিসেন্টলি, আমাদের এখানে একজন বিএসএমএস ডাক্তার, তার কাছে একটা মহিলা ব্রেস্টের মধ্যে একটা টিউমার নিয়ে এসেছিল। হুম সেই তাকে ওষুধ দিয়েই যাচ্ছে, কিন্তু ওনাকে ওই ডাক্তারবাবু কোনোদিন দেখেনি। হুম পেশেন্ট বলেছিল যে আপনি একটু দেখুন, সে দেখেনি। হুম এরপর 2 বছর পরে উনি ন্যাশনাল ইনস্টিটিউটে গেছে। এখন ওখানে এক ভদ্রমহিলা দেখছেন, উনি দেখেই টেস্টে লিখে দিয়েছে সেটা ক্যান্সার হয়ে গেছে। এখন ওর কি অবস্থা হবে, মানে যা হোক, এখনো পর্যন্ত মানে অন্যদিকে যায়নি। হয়তো পেশেন্ট পার্টি খুব মানে ইয়ে আছে, কিন্তু এখন আমাদের ভয় তো, যদি এখন ক্রেতা সুরক্ষা আইন আছে। এই যে প্রগনোসিসটাকে বোঝার, হ্যাঁ, যে কি কি টেস্টের কথা, এইসব নিয়ে একটু আলোচনা করি। আর হ্যাঁ, আর আপনার ক্যাসেট গুলো আমরা ওই যেমন সুব্রত স্যার বললেন, আমরা আবার শুনে শুনে আবার উপলব্ধি করি হুম সেগুলো। কারণ কি, আমাদের এখানে পেশেন্টও দেখতে হয়, পেশেন্টের কলকাটানি, হ্যাঁ, হুম এইসব শুনে
চারদিকে মাইক চলে, গান বাজনা চলে, তার মধ্যে দিয়ে আমাদের উৎসাহ আছে, আমাদের শোনার আছে, আমাদের ইগার আছে যে আমরা শিখতে চাই আপনার মতন এরকম স্টলওয়ার্ড এবং অভিজ্ঞ মানুষের থেকে। কিন্তু আমাদের ইচ্ছাটাই এখন প্রবল করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি এখন এই প্রগনোসিসের কথা আরেকটা কথা, হ্যাঁ এইটা বলুন, পরে আরেকটা কথা এটা বলুন। বলে নিই, তারপর আপনি বসুন। প্রথম কথা হচ্ছে, আপনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আপনি এইভাবে 4-5 ঘন্টা আপনি চেম্বার করার পরে ট্রেনে আসার পথে শুনতে শুনতে আসেন, তারপরে এই যে আপনার ডিজায়ার, এটার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা রইল। এটা হচ্ছে আপনার প্রতি আমার রেসপেক্ট আমি জানালাম। এবার আমরা আসি প্রগনোসিসের ক্ষেত্রে। মনে রাখবেন, এই প্রগনোসিসটা আমরা শুধু খালি চোখে আমরা বুঝতে পারবো কি করে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনার কথা অনুযায়ী যদি কোনো এই যে থাইরয়েড 10 বছর ধরে চিকিৎসা হচ্ছে, ম্যালট্রিটেড হচ্ছে, এটা অন্যান্য প্যাথিতে এর ট্রিটমেন্টটা চলেছে। মনে রাখতে হবে, যতবার ট্রিটমেন্ট হয়েছে ততবারই এটা সাপ্রেস করার চেষ্টা হয়েছে, আর এ সাপ্রেস হয়নি, এ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এটার কথার অর্থ হলো, এরও কিন্তু সাপ্রেশন হয়েছে, কিন্তু এ ট্র্যাক চেঞ্জ করেনি। এর প্রোগ্নোসিসটা হয়েছে নিজের অক্ষের ওপরে, মানে থাইরয়েড হয়েই থেকেছে। যেমন একটা যদি এক্সাম্পল দিই, ধরুন কারো এই ঘুমোতে পারে না রাত্রে, তা প্রথমে যখন এইটা শুরু হলো তখন আপনি দিলেন 0.4। এই 0.4 যখন আপনি অ্যালোপ্যাথি মেডিসিনে বলছি, তো 0.4 তার ইন্টেন্সিটিতে আপনি মেডিসিনটা দিলেন। দেখবেন 6 মাসের বেশি আপনি রাখতে পারবেন না। 6 মাস পরে এসে বলবে, ম্যাক্সিমাম 6 মান্থ, যে আমার না আপনার ওষুধ খেলে আর ঘুম আসছে না। মানে ওদের তো এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বেসিক আইডিয়াটুকু নেই, ফলে এই এই কাজগুলো করে। তখন এই 0.4টা হয়ে গেল 0.10। এই 0.10 ডাবল হওয়ার ফলে হয়তো আপনি আবার 6 থেকে 8 মাস আবার ঘুমোতে পারলেন। তারপরে এসে বলবে আবার আমার হচ্ছে না, তখন হয়তো 0.15। এইভাবে এর ইন্টেন্সিটিটা বাড়ায় আমাদের মতো। আর মনে রাখবেন, এই ঘুমটা কিন্তু নষ্ট হচ্ছে না, এই থাইরয়েডটাও সেম, মানে ও কিন্তু ঘুমে আছে, কিন্তু ওর প্রগনোসিস হয়ে যাচ্ছে ইন্টারনালি, সাংঘাতিক ভাবে প্রগনোসিস হয়ে যাচ্ছে। এই প্রগনোসিস আসছে তো আমার ঘুম হচ্ছে না, কিন্তু সঠিক কেস স্টাডি যদি আমরা করি, ওই যে 10 বছরের থাইরয়েড ঠিক ওই ঘুমের সাথে আপনি কম্পেয়ার করবেন, এইভাবে ওর ডেভেলপমেন্ট হয়েছে। এবার কোন স্টেজে এটা আছে, এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, খুব সূক্ষ্মভাবে কেস টেকিংটা করতে হবে আমাদের। প্রথম যখন 10 বছর আগে যে থাইরয়েডে আক্রান্ত হয়েছিল, সেই 10 বছর মানে 12 বছর আগের যে সিমটম গুলো, সেই সিমটম গুলোকে আপনি ছাড়বেন না, সেই সিমটম গুলোকে একদম ডিনোট করবেন, মোটা মোটা অক্ষরে সেইগুলোকে লিখবেন, বোল্ড ইঙ্কে, ডিফারেন্ট ইঙ্কে, রেড ইঙ্কে। এবার আপনি 1 বছর পর পর আপনি খুব সূক্ষ্মভাবে এই কেস টেকিংটা করবেন। দেখবেন এই যে প্রথম দিকের যে সিমটম গুলো ছিল, এগুলো কি সূক্ষ্মভাবে এর প্রগনোসিস হতে হতে এর মডিফিকেশন হতে পারে, এটা ডিস্টরশন হতে পারে, ডিস্ট্রাকশন হতে পারে, নিউ সিমটম প্রডিউস হতে পারে। 3টে ঘটনা ঘটবে। এই 3টে ঘটনা এত সূক্ষ্মভাবে হবে না, আমরা এত স্পিডে দেখি, অল্প সময় 15-20 জন দাঁড়িয়ে আছে, তাদের দেখতে হবে, এরকম একটা এসছে, তারপরে আমাদের আর্থিক একটা ব্যবস্থা আছে, এই তো আমাদের কন্ডিশন। ফলে এই যে সূক্ষ্ম পর্যায়ে দেখা, জানা বা এটা শেখা, এটাও ডিফিকাল্ট হয়ে যায় লাইফে। তবু এটা একটা প্রসেস। এটা বিতলকা স্যার এইভাবেই এগিয়েছেন, এভাবেই করে। এবং আপনি কেন ফিলোসফিও যদি ভালো করে পড়েন, দেখবেন ঠিক এইভাবে ধীরে ধীরে কিন্তু এটাকে ডিনোট করা যায়।
এটা একটা ডেফিনিশন তৈরি করা যায়, একটা সংজ্ঞা তৈরি করা যায়। আর এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে কোন কন্ডিশনে এসছে। আরেকটা প্যারামিটার আমি বলে দিই, যখন আপনার মেডিসিন সিলেক্ট হলো আয়োডিনাম, দেখুন আয়োডিন যখন সিলেক্ট হলো, এবার আপনি দেখবেন বর্তমানে 10 বছর পরে আপনার কাছে এসছে অনেক মেডিসিনের ক্ষেত্রে আপনার কাছে আসবে আয়োডিনের যে সিমটমগুলো, ধরুন আয়োডিনের 2000 সিমটম, এই 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 আয়োডিনের এই এক্সামিনেশনটা, এই প্রুভিংটা চলেছে 6 মাস ধরে। আপনি দেখবেন যদি 10 বছর হয়, 4 মাসে বা ওই 3.5-4 মাস বা 4.5 মাস এই শেষের দিকে প্যারামিটারে কিন্তু আপনি পেয়ে যাবেন আয়োডিন যে সিমটম গুলো প্রডিউস করেছে ওই প্রুভাররা, সেই সিমটম গুলো। মানে এটাও একটা দৃষ্টিভঙ্গি। মানে এই 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 পড়াশোনাটাও যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা খুব সহজে জেনে যাব, আচ্ছা এর প্রগনোসিস 60%। কারণ আয়োডিন 60% প্রগনোসিসে প্রুভাররা যে সিমটম প্রডিউস করেছে, বর্তমান সিমটম সেই সিমটমে আছে। এটা একটা প্যারামিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ডিফিকাল্ট প্যারামিটার, কিন্তু এটা খুব সহজেই কোনো উইদাউট টেস্টেই কিন্তু আমরা সমস্ত কিছু বলে দিতে পারি। আরেকটা ছোট প্যারামিটার আমি বলে দিই, সেটা হচ্ছে কোন সিমটম 12 বছর আগেও ছিল, বর্তমানেও আছে, সেই সিমটমের ইন্টেন্সিটিটা ওই স্লিপিং পিলের মতো বাড়ছে, ওই ইন্টেন্সিটিটা বাড়া দেখেও কিন্তু মার্চ করতে পারি একটা প্যারালালি আমরা। এর এর মাধ্যমে আরো সুবিধা আছে, ওই আমাদের পোটেন্সিটা সিলেক্ট করতে পারি এর উপর থেকে। খুব ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কন্ডিশন, এগুলো সবগুলো যদি আমরা জেনে যাই। থ্যাংক ইউ। স্যার স্যার আরেকটা কথা, হুম আমাকে বলেছেন যে ওই মেন্সটা একটু দেরিতে হয়, আর ওটা ক্লথ হয়, চাকা 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 ভাঙে এবং তলপেটে খুব ব্যথা হয়। তা এই মাসে আর ব্যথা হয়নি, চাকাটাও কম হয়েছে। ভেরি খুব খুব গুড অবজারভার, এই হলে বাহ, খুব ভালো কন্ডিশন কিন্তু এটা। আচ্ছা, মনে কিন্তু রাখবেন, এখনো কিন্তু আমি আয়োডিনকে আর ভাঙিনি, আয়োডিন 200 যে আছে এখন প্লাসিবো দিয়েছি, বুঝলেন? একদম আপনি এটা প্লাসিবো চালাবেন। আর এখানে একটা এই দেখুন, এই একটা অবজারভেশন, এইখানে কিন্তু এই কেন্ট অবজারভেশন 100% আপনাকে জানতে হবে। এটা কিন্তু আপনার নিজস্ব, এটা কিন্তু কেন্টে নেই, কিন্তু কেন্ট অবজারভেশন যদি আপনি ভালো করে অবজার্ভ করেন, এটা আপনি ক্রিয়েট করে ফেলবেন। দেখুন এই অবজারভেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন ক্লটিং যদি কখনো ভেঙে যায়, ক্লটিং হয়ে, মনে রাখবেন এটা কিন্তু মেডিসিন সঠিকভাবে এগোচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্লাড ক্লটিং কখন হয় আমরা জানি, এটা একটা শরীরের একটা মানে জটিলতম পরিস্থিতি। ক্লট হওয়া, যে কোনো ব্লাড ক্লট হয়ে গেলে তো তার সার্কুলেশন তাই একটা ডিস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে সব সময়। তাহলে সেই ক্লটিং কন্ডিশন ছিল, মানে ক্লট হচ্ছিল, হোক না এটা পিরিয়ডিক্যাল কন্ডিশনে হয়েছে তাতে নয়, যে কোনো টাইপের ক্লট, এটা এটা খুব ডেঞ্জারাস একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা কিন্তু আয়োডিন কিন্তু ব্রেক করে দিয়েছে, মানে আপনার একটা গ্রেট সাকসেস এটা। এবার কিন্তু আপনি এটাকে থাকবেন, কোনো মেডিসিন ভাববেন না, এই অবজারভেশন অনুযায়ী আপনি প্লাসিবো চালিয়ে যান, যতদিন এ মোটামুটি ভালো থাকবে। কারণ দেখুন এই যে কন্ডিশনটা, এটা কিন্তু একটা টিউবারকুলার ক্যান্সারাস কন্ডিশন, সবসময় মনে রাখবেন। যেমন লিউকোরিয়া, টিউবারকুলার ক্যান্সারাস কন্ডিশন, মনে রাখবেন। অ্যালবুমিন জেরের ডিস্ট্রাকশন, ওটা কিন্তু ফার্স্ট স্টেজ অফ টিউবারকুলার ক্যান্সারাস কন্ডিশন। মানে আসল প্রোটিনটা এইভাবে বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে, এটা তো ভাবনার বাইরে যদি সত্যি আমরা রিয়েলাইজ করতে পারি, তা সেইভাবে রুগীগুলোকে আমাদের দেখতে হবে। তো থ্যাংক ইউ। মেডিসিন আপনার মনে হচ্ছে 100%ই সঠিক হয়েছে এই পর্যন্ত, এই লেয়ারে। মেবি আয়োডিন চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি এটাকে চালিয়ে যান। এটা পিঠ বাঁচানোর জন্য ওই যে লিখেছিলাম এমআরআই, তা ওরা গেছিল এমআরআই তে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে, বলছে 9,000 টাকা লাগবে। তা আমি বলছি লিখে দিলাম, আপনি করলেন না। তা আমি একটা নিয়ে নিয়েছিলাম, ওই গলার একটা দিয়ে টেপ দিয়ে ফিতে দিয়ে, তো ওইটা 12 ইঞ্চি এসছে, বুঝলেন? তা আমি ভাবছি যে এটা যদি ছোট হতো কাজ হতো, কিন্তু এখানে এই কথাটা আপনার থেকেও অ্যাসুরেন্স পেলাম যে আমার ওষুধটা ঠিক মতো এগোচ্ছে। এখন
আমরা তো ঠিক বুঝি না যে এরপরে কখন ইয়ে দেবো, মানে 1M দেবো বা 50 মিলিসিয়াম। অবশ্য ওখানে 50 মিলিসিয়াম নেই ওদের হোমাই ভবনে। তা এখন কথা হচ্ছে কি, ওই এমআরআইটার যে করার জন্য আমি বলছি কি, যে আপনি হয় মেডিকেল কলেজ বা ইয়েতে যান, ইউপিজিতে যান, ওখানে গিয়ে আগে থাইরয়েড ডিপার্টমেন্ট এন্ডোক্রিনোলজিতে দেখান। ওরা যদি লিখে দেয় তাহলে আপনার সস্তা হয়ে যাবে, অর্থাৎ 3-4 হাজার টাকা বা 5 হাজারের খুব মধ্যে। ভালো কথা বলেছেন। আচ্ছা, এখানে আমি হ্যাঁ, দুটো ইম্পর্টেন্ট কথা বলছি, ভালো করে মনে হ্যাঁ, রাখবেন। হ্যাঁ, যদি এমআরআই ডিমেরিটসটা বলছি। এমআরআই আপনি করলেন, ওর ক্যান্সারাস কন্ডিশন ধরা পড়লো, 20% ডেভেলপড। যদি ধরা পড়ে, এই রুগীটা আপনার কাছ থেকে চলে যাবে, আপনি এই রুগীটাকে আর কোনোদিন সারাতে পারবেন না, এমআরআই আপনাকে ধ্বংস করে দিল। আর যদি কখনো কোনো মেডিসিন ওয়ার্ক করে, কখনো টেস্ট দেবেন না, এটা থেকে বিরত থাকবেন। যখনই ওরা এই কন্ডিশনে যাবে, ওরা ক্যান্সার হসপিটালে চলে যাবে, আপনার ওষুধে কিন্তু সেরে যাবে এই রোগটা, যদি সঠিক হয়। কারণ রুগীটা তো আমি দেখিনি, কিন্তু অবজারভেশন বলছে কোনো মেডিসিন কখনো যদি সঠিকভাবে ক্রিয়া করে, তার অ্যাক্টিভিটি থাকে, আপনি কোনো টেস্ট দেবেন না, কোনো ভয় পাবেন না। আপনি কেন এইসব ভয় পাচ্ছেন? পেশেন্ট আপনার নামে কেস করবে, ক্রেতা সুরক্ষা যাবে, এই ভাবনাটা মন থেকে সরিয়ে যান। আপনি একদম সরল উদার মনে ঈশ্বরকে নিবেদিত করে দেখুন, আপনাকে সেবার জন্য দিয়েছে, আপনি সেইভাবে ট্রিটমেন্টটা করুন। আপনার মনে যদি এই ভয়টা আসে না, আপনি এই এমআরআই তে চলে যাবেন। একটা গরিব লোক, তার 6 মাসের রেশন ওটা, সেইটা ও ধ্বংস করে করে নিয়ে আসবে। এনে দেখলো যে রুগীটা সারছিল, গিয়ে দেখলো ক্যান্সার ডেভেলপ করেছে। এবার যেই ওদের কাছে যাবে, এটা তুরান্ত গতিতে 2 বছরের মধ্যে রুগীটা মারা যাবে, যেখানে আপনি সারার দিকে চলে যাচ্ছে। কখনোই ভয় পাবেন না, কেউ কিচ্ছু করতে পারবে না আপনার, আপনি নিশ্চিন্তে কোনো ক্রেতা সুরক্ষা আপনি করতে পারবেন না। আপনার মনে যদি সেবামূলক ভাবনা থাকে, রুগীকেও আপনি সেই সেবামূলক ভাবনার প্রেক্ষিতে দেখবেন, ওই ভালোবাসা আদর দিয়ে দেখবেন। কেন এইসব ভয় পাবেন? কিচ্ছু হবে না, তার অবজারভেশন অনুযায়ী আপনি দেবেন। আরেকটা কথা আপনি বলেছেন 1M কখন দেব, শুনুন, যতক্ষণ না সিমটম ফিরে আসছে, যে সিমটমের ওপর আপনি মেডিসিন দিয়েছেন, সেই সিমটম আবার ক্লটিং শুরু হবে, আবার পেন শুরু হবে, এবং সেটাও 1 সপ্তাহ অবজার্ভ করবেন, সেই পেনের ইন্টেন্সিটি আবার বাড়বে। মনে রাখবেন, বর্তমান ওষুধ তার অ্যাকশন শেষ করেছে। অনেক প্যারামিটার আছে, আমি একটু শর্টে বললাম, এটা কখনো বড় একটা ক্লাসে হবে। তখন আপনি যে মেডিসিনটা দিয়েছেন, ওটাকে আবার 30 ঝাঁকি দিয়ে আবার একটা চার্জ করবেন। যদি ওটা কোনো ওয়ার্ক না করে, সেম কন্ডিশনে থাকে, তবে আপনি নেক্সট মেডিসিনে যাবেন। আমার এতদিনের অবজারভেশন, আপনি ওটাকে 30 ঝাঁকি দিয়ে সেম মেডিসিন রিপিট করবেন, দেখবেন আবার সে 1-2 মাস ভালো থাকবে। এটাই রুলস, এভাবেই চলে আসছে, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। কোনো অসুবিধা হলে অসংখ্য বলবেন। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে যে অ্যাসুরেন্স পেলাম, হ্যাঁ, এরপরে আপনার সাথে আরো কথা আছে অনেক, পরবর্তী অধ্যায়ে, মানে পরবর্তী লেকচারে শুনবো। হ্যাঁ, আপনি আমাদের পাশে এসে আমাদের সাহস দেবেন। হ্যাঁ, আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে একটা স্যার, আমি একটা আপনার পারমিশন নিয়ে একটা কথা বলছি। হ্যাঁ স্যার, ওই হ্যাঁ, বলুন। মানে প্রেসক্রিপশনের মধ্যে কিন্তু অ্যাডভাইসে এমআরআই হোক বা অন্য ব্লাড টেস্ট হোক, যা হোক, সেটা কিন্তু লিখতে হবে আইন বাঁচানোর জন্য। সেই দিকটা কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে একটা ঝামেলা। আমি এমআরআই লিখে দিয়েছি, পেশেন্ট পার্টি করেনি, সেটা তো আর আমার দোষ না। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি লিখেছি, আমার চাই থেকে লিখে দিয়েছি। এটা এটা আচ্ছা, রাখবেন, এটা করলে আর আমি ঝামেলা নেই। আমি আমি একটা কথা বলি আপনাদের। একজন একজন এরকম কমপ্লেক্স কন্ডিশনে পড়েছে, আমার কাছে নিয়ে আসুন। একজন ফিজিশিয়ান বিপদে পড়েছে, যার জেল হাজত হয়েছে, যার পানিশমেন্ট হয়েছে, যাকে আদালতে যেতে হয়েছে। অসৎ হলে তবেই যাবে। আপনি সততা রাখুন, আপনাকে এমআরআই কথাও লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। আপনি রুগীকে দেখবেন, এই অবজারভেশন গুলো দেখে আপনি বুঝবেন রোগীর কন্ডিশন। অ্যাকিউট ক্ষেত্রে সবসময় অ্যাডভাইস লিখবেন, যদি সিরিয়াস হয় ট্রান্সফার টু লোকাল হসপিটাল। আর কিচ্ছু লিখবেন না, কিচ্ছু লিখবেন না, কোনো টেস্ট লিখবেন না, কিচ্ছু হবে না। আমরা টেস্টের উপরে দাঁড়িয়ে আমাদের হোমিওপ্যাথ নয়, কিন্তু প্রয়োজনের খাতিরে টেস্ট করতে হবে। কি হয়েছে সেটা আমার জানার জন্য, বাঁচার জন্য নয়। কেন এইভাবে দেখছেন হোমিওপ্যাথটাকে? আমরা স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর, আমাদের সমস্ত এর মধ্যে পোটেন্সিটা আছে আমাদের মধ্যে। তবে আমরা হোমিওপ্যাথ, পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি
যারা আমরা এইসব রোগ সারতে পারি, সেই গুণাবলী আমাদের ঈশ্বর দিয়েছে। এই বাঁচার রাস্তা খুঁজছেন কেন? আপনি নিয়ে আসুন, আপনি নিজে ভয় পাচ্ছেন, একটাকে নিয়ে আসুন যার জেল হয়েছে, বলুন এমআরআই লেখেনি বলে তাকে আদালতে যেতে হয়েছে, আর বলুন কেস করেছে পেশেন্ট পার্টি, একটাও আনতে পারবেন না। লাখে একটা কোথায় একটা ঘটনা ঘটেছে, ওটা হচ্ছে দুরাচারী, ও পয়সা নিয়ে তার ওটাকে হোমিওপ্যাথ ফিজিশিয়ান বলে না। হোমিওপ্যাথ ফিজিশিয়ান মানে তার থাকবে আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, রোগ সারাবার প্রতি তার নিশান। রুগী আপনাকে কথাই বলবে না। একটা পেশেন্টকে বোলপুরে তার ক্যান্সার, যন্ত্রণায় ছটফট করছে, পেশেন্টকে বুঝিয়ে তাকে তার বাড়িতে গেলাম উইদাউট ফিজে, তাকে মেডিসিন দিলাম, 7 দিন ব্যথা যন্ত্রণা উধাও, 8ম দিনে মরে গেল। তো তারপরেও সে আমাকে মিষ্টি নিয়ে এসেছিল। সে মিষ্টি আমি খাই না খাই সেটা পরবর্তী প্রশ্ন, মানে উদাহরণ দিয়ে বোঝালাম। পেশেন্টের সাথে এইভাবে বিহেভ করতে, মৃত্যু হলেও মিষ্টি আসে। অবজারভেশন যদি জেনে যান, নিজের প্রতি কনফিডেন্স যদি থাকে, প্রগনোসিস কিভাবে ঘটবে রোগটা সেটা যদি জানি, পেশেন্ট পার্টির সাথে যদি আলোচনা করি, কিসের আমি টেস্ট লিখে আমি বাঁচার রাস্তা কেন? আমি কি ফেক? আমি কি ফ্রড? আমি কি না জেনে চিকিৎসা করতে এসেছি? আমি কেন বাঁচার আইনের ফাঁক দিয়ে গলবো? আমি কি ক্রিমিনাল নাকি যে ওই ফাঁকটা আছে, মার্ডার করে এসেছি, ওই ফাঁক থেকে গলে যাই? কেউ আমাকে মার্ডার করতে দেখেনি। ওইভাবে ভাবনাটাকে চেঞ্জ করুন, ওইভাবে একদম নয়, একদম উদার হয়ে যান, কিচ্ছু লিখবেন না। কেন পেশেন্ট পার্টিকে ইয়ে করবেন? অ্যাকুট ক্ষেত্রে শুধু লিখুন এমার্জেন্সি কন্ডিশন ট্রান্সফার টু লোকাল ইমিডিয়েটলি। লোকাল। ঠিক আছে স্যার, এটা নিয়ে আরেকদিন আপনার সাথে কথা বলবো। আমার হ্যাঁ। কয়েকটা আছে, ঘটনা আছে, আমি বলবো আপনাকে। হাজার আজকে ঘটনা একজন থাক, এটাই একজন হাত লিখবেন। দিয়েছে তো হুম, প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, অনিমা আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ অনিমা ম্যাম বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার, আপনার এই যে মানে আপনি যে বললেন, এটা আমি একমত। কারণ পেশেন্টের প্রতি যদি ভালোবাসা বা স্নেহ থাকে, পেশেন্টের যে যন্ত্রণা ব্যথা সেগুলো যদি আমরা সত্যি ফিলিংস করতে পারি, সেক্ষেত্রে পেশেন্টের বাড়িতে মানে এরকম সিচুয়েশনে কিন্তু কখনো সেটা মানে এই জেল হাজতের যে ব্যাপারটা সেটা হয় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি 2-3 বার ক্ষেত্রে দেখেছি। পেশেন্টের বাড়ির থেকে মারা যাওয়ার পরেও আমাকে খবর দিয়েছে, আমি নিজে পেশেন্টকে দেখতে গেছি। এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আমি অবশ্যই পেশেন্টকে এটা বলি যে যখন ক্রিটিক্যাল কন্ডিশন আমি নিতে যদি নাও চাই, ওরা কিন্তু জোর করে যে দেখুন আমরা কিন্তু আপনার কাছেই রাখবো। সেক্ষেত্রে আমি বলি আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করব, এইটুকুই বলি, আদার্সওয়াইজ কিছু বলি না। এটা আমার বলার ছিল, যেহেতু আলোচনা হচ্ছিল তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার থ্যাংক করলাম। ইউ। এভাবেই শেয়ার করবেন। আরেকটা কথা বলি, ওই যে বাড়িতে গেছেন সেই জন্য যদি 5,000 টাকা চার্জ করতেন না, ওই কেসটা আপনার প্রতি এসে যেত। আপনি তো না, ভালোবাসেন। আমি আমার যে কোনো মানে কি বলবো, পেশেন্টকে আমি আমার মানে ওদেরকে এতটাই শ্রদ্ধা এবং সম্মান করি, সেক্ষেত্রে আমি ব্যক্তিগত কখনো অনেক সিচুয়েশন হয়েছে, চাপের মুখে পড়িনি। জানি না ভবিষ্যতে কি হবে, তবে হ্যাঁ, নিজের অনেস্টিটাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সেটা আপনার ভাষা দেখে বা আপনার বলার ভঙ্গি দেখে স্যার, আমি আর বুঝতে এবার আমার পেরেছি। একটা প্রশ্ন আছে। সেটা হলো, একটা পেশেন্ট মানে বাচ্চাটার বয়স ধরুন 8 থেকে 9 বছর বয়স, ওকে হার্ডলি 10 হবে। তো সেক্ষেত্রে ও যখন মানে ওর মা যখন প্রেগনেন্ট ছিল, সেক্ষেত্রে কোনো আয়রন পিল খায়নি, ঠিক আছে? এবার আয়রন পিল না খাওয়ার জন্য বাচ্চাটার গলগণ্ড হয়েছে, তো থাইরয়েড টেস্ট করা হয়েছে। সেখানে থাইরয়েডের রিপোর্ট সব মানে নর্মালি আছে, ঠিক আছে, অসুবিধে নেই। কিন্তু বাচ্চাটির মানে আমার মানে অনেক কেস হিস্ট্রি নেওয়ার পরে বাচ্চাটার সিমটম কিন্তু ন্যাট্রামিউরের দিকে যাচ্ছে। তো আমি অনেক কেস হিস্ট্রি নেওয়ার পর আমি বুঝতেই পারছি না যে, এবং অন্যান্য সিমটমের সঙ্গে কিছু মিলছে না, মানে গলকণ্ডের পেশেন্ট যেহেতু। তো ওর মায়ের কাছ থেকে আমি যখন জানলাম, বললো আমি কিন্তু ও প্রেগনেন্সি অবস্থায় কোনো পিল খাইনি, আমি খেতে পারিনি, বমি হয়ে গেছে প্রচন্ড। তো আমার মানে এটা মনে আসলো যে ওটা ন্যাট্রামিউর হতে পারে, যদি বাচ্চাটা হিমোগ্লোবিন কম থাকে বা ওর মা যেহেতু ঠিকঠাক আয়রন খায়নি। তো সেক্ষেত্রে স্যার কি ন্যাট্রামিউরটা ঠিকঠাক আছে, মানে ওর থেকে কি গলকণ্ড সারাটা সম্ভব? শুনুন, আমি একটা কথা বলি, এখানে
একটু মিসকনসেপশন আছে, জাস্ট আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। অ্যাকোনাইটেও গলগণ্ড সারবে যদি সিমটম ক্যারি করে। কখনোই কোনো স্পেসিফিক মেডিসিনের কথা ভাববেন না, আপনি খুব যত্ন নিয়ে আপনার যে ভাবনা দেখলাম সেই ভাবনা নিয়ে বাচ্চাটির আর বাচ্চাটির মায়ের সিমটম সংগ্রহ করুন। দেখবেন যদি নেট্রামিউনটা বারে বারে পড়ুন, 3-4 বার পড়ুন, সেকেন্ড ভিজিট করুন, দরকার হয় তার বাড়িতে যান যদি আপনার সারাবার সদিচ্ছা থাকে, দেখুন তার মায়ের আর সন্তানের নেট্রামিউরের যদি গঠনতন্ত্র বা নেট্রামিউরের সাপোর্ট করে, ডেফিনেটলি নেট্রামিউরে সারবে। আর যদি এটা অ্যাকোনাইটে সাপোর্ট করে তাহলে অ্যাকোনাইটেও সারবে। এটা থেকে এইটা হচ্ছে প্রথম স্যার কথা। অ্যাকচুয়ালি স্পঞ্জিয়া টোস্টা দিয়ে আমার ওরকম একটা পেশেন্ট, ওরকম বাচ্চা একটা মেয়ের ক্ষেত্রে, ওরও 8-9 বছর বয়স, তো সেক্ষেত্রে আমি স্পঞ্জিয়া টোস্টা দিয়ে দেখেছিলাম। মেয়েটির কিন্তু 3 মাসের মধ্যে গলকণ্ড এতটাই গোলাটা ফুলে গেছিল, 3 মাসে কিন্তু একদম পুরো নর্মাল কমে গেছে, মানে ওর যে গলকণ্ড ছিল কিন্তু আমি স্পঞ্জিয়া টোস্টটা দেওয়ার পরে মানে ওই বাচ্চাটির সিনড্রোম মানে স্পঞ্জিয়া টোস্টটাতে ওখানে শক্ত ভাব ছিল, আর এই বাচ্চাটির সিনড্রোম ওখানটায় নরম। ঠিক আছে, এটাও দেখুন, এটাও নয়, আপনার মনে যেটা আসবে, মানে আপনি তো অবজার্ভ করছেন, দেখবেন আপনি তো নেট্রামিউর পড়েছেন, নেট্রামিউরের সাথে ম্যাচ করেছে বলেই আপনার মনে ম্যাচ এসেছে। করছে, হ্যাঁ নেট্রামিউরের সঙ্গে ম্যাচ করছে। মানে প্রথমে, পরে আমি যখন দ্বিতীয়বার মানে সেকেন্ড বার থার্ড তৃতীয়বারে যখন এসেছি, আমি প্রথমবারে স্পঞ্জিয়া টোস্টটা দিয়েছিলাম, তারপরে 1 সপ্তাহ আমি মানে ফাইটম দিয়ে রিপিট করেছিলাম। তারপরে যখন পেশেন্ট আবার এসেছে, যখন কোনো মানে ওখান থেকে রেজাল্ট পাইনি, সেক্ষেত্রে আমি খুব ভালো করে একবার ডায়াগনোসিস করলাম, তখন কিন্তু পেশেন্টের নেট্রামিউর মানে আসছে, মানে আমি যখন আরো সময় নিয়ে দেখলাম, ওই জন্য স্যার আমি বলছি। হ্যাঁ, তাহলে দেখুন এটা আপনার চোখে যেটা ধরা পড়বে সেটাই কিন্তু সঠিক মেডিসিন। এবার মনে কিন্তু রাখবেন, স্যার দিলে কি মানে এটা আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি যে যেরকম একটা প্র্যাকটিক্যালি ওষুধ থাকে, যেই ওষুধ খেলে, আমি যেরকম থাইরয়েডের পেশেন্টকে পালসিটিলা দিয়েছি, পেশেন্ট কিন্তু 15 দিন পরে এসে বলেছে যে না, তার থাইরয়েড একদম নর্মাল হয়ে গেছে, এবং রিপোর্ট করেছে 20 দিনের মাথায় গিয়ে। ঠিক আছে, আর তারপরে দেখা যাচ্ছে লাইকোপোডিয়ামে গিয়েও কিন্তু থাইরয়েড ঠিক হয়ে গেছে, আবার ক্যালকেরিয়াতে গিয়েও আমি ঠিক আমি হয়ে গেছে। আমি আপনাকে একটা বলার ভঙ্গিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। কোনোদিন কখনো কোনো প্ল্যাটফর্মে বা কোনো ফিজিশিয়ানের কাছে গিয়ে বলবেন না আমি পালসিটিলা দিয়ে থাইরয়েড সেরেছি, আমি লাইকোপোডিয়াম দিয়ে থাইরয়েড সেরেছি। বলবেন পেশেন্টের পালসিটিলার সিমটম ছিল, আমি পালসিটিলা দিয়েছি, পেশেন্টের লাইকোপোডিয়ামের সিমটম ছিল, তাই আমি লাইকোপোডিয়াম দিয়েছি। হোমিওপ্যাথ এমন একটা ডাইভার্সিফাইড একটা সাবজেক্ট, এখানে কোনো মেডিসিনের কোনো নাম নেই, এই নামটা তো আমরা দিয়েছি, যে সাপোর্ট করবে তাতেই সারবে। কোনো ভাবনাটাই কখনো স্পেসিফিক মেডিসিনে আসবেনই না। আপনার মনে যেটা আসবে, আপনার মনের একটা ছবি হবে আর ওই রুগীর একটা ছবি, এই দুটো যদি মিলে যায় তাহলেই রোগ সারবে। আর এইগুলো সবসময় সিক্রেট রাখবেন। এই কথাগুলো, এই ভাবনাগুলো প্রত্যেকটা মানুষেরই তো আলাদা, তখন এই ভাবনাগুলো সহজে আপনি শেয়ার করবেন না। আপনার যেখানে ক্রিটিক্যাল কন্ডিশন, যেটা বোঝার অসুবিধা, যে যেমন এটাকে আপনি ভাবতে পারতেন নেট্রামিউর আমি কত দেব, বা বাচ্চাটার কেন এই বয়সে গলগণ্ড হলেও, এই ধরনের ক্রিয়েটিভ প্রশ্নের মধ্যে থাকবেন, তাহলে অনেক আপনি বেশি জানতে পারবেন। মেডিসিনের নাম বলার কোনো প্রয়োজন নেই, মনে রাখবেন যে মেডিসিন সিমটম প্রডিউস হবে সেটাই হবে। আমাদের 2000 মেডিসিনের মধ্যে যে কোনো মেডিসিনে গলগণ্ড কেন, ক্যান্সারও সেই মেডিসিনে সারে। থ্যাংক ইউ। আপনি যেভাবে আরেকটা স্যার বলছি যে ন্যাট্রামিউর ধরুন পেশেন্টের সিমটম যেহেতু ছিল, ওই জন্য আমি ন্যাট্রামিউরটা দিলাম। তো সেক্ষেত্রে মানে মানে কারণ যেটা, সেটা কি ওই বাচ্চার মায়ের মানে প্রেগনেন্সি অবস্থায় যেহেতু আয়রন পিল খায়নি, সেটা কি কজ হতে পারে? কোনোদিনই না, কখনো হবে না, কখনোই হবে না। এই ভাবনাটা, আমি এটা ভুলে গেলাম আপনাকে বলতাম, এই ভাবনা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হবে। মনে হতে হবে এই যে হিউম্যান মেকানিজম ভেরি সফিস্টিকেটেড, এটা কোনো একটা রিজনের ফলে, এক্সাইটিং কজের ফলে কিন্তু এত বড় রোগের ঘটনা কিন্তু ঘটবে না। এটা ঘটার জন্য দীর্ঘ প্রসেস, দীর্ঘ প্রগনোসিস, অনেকগুলো ফোল্ড, অনেকগুলো রোগকে সাপ্রেস করা হয়েছে ওই মায়ের বা ওই বাবার। তারা সেই কন্ডিশনে আছে যে কন্ডিশনে প্রগনোসিস গলগণ্ড হবে।
ঠিক গলগণ্ডের আগের কন্ডিশনে বাবা মা আছে, আর সন্তান যখন হলো তার প্রগনোসিস ঘটে, গলগণ্ড হলো। এবার জানুন গলগণ্ডটা কেন হলো। এই গলগণ্ডটা হলো বলে শিশুটা বেঁচে আছে। এই গলগণ্ডটা যদি না থাকতো শিশুটা মারা যেত। তাহলে কেন? এই যে এই ডিজিজ যে মেটাস্টাসিস ঘটিয়ে ডিজিজটাকে গলগণ্ডে অ্যারেস্ট করে রেখেছে আমাদের ভাইটাল ফোর্স বলেন, যাই আপনি নামে ডাকেন, যে ডিফেন্স মেকানিজম, সে ওই গলার ওখানে অ্যারেস্ট করে রাখলো। এবার যদি দেখা গেল ওখানে আপনি অপারেশন করলেন, তাহলে মৃত্যুকে আটকাবে। একদম আপনি ডায়াগনোস করবেন, দেখবেন ক্যান্সার। কোনো ভুল হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটবে। ফলে এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সব জেনে যাবেন। হ্যাঁ, তখনই জানবেন। প্রচুর কোয়ারি রাখবেন, কোনো ব্যাপার নেই, প্ল্যাটফর্ম সবার জন্য। আপনি 10টা কোশ্চেন করবেন, আমি 10টারই উত্তর দেবো। এই যেমন আজকে আপনি এত দিন পরে বেরিয়ে আসলেন নিজের একটা আবরণ বের করে, এরকম যেন না হয়। প্রত্যেকেতেই আপনার মনে অনেক প্রশ্ন থাকবে, সেইগুলো আপনি জেনে নেবেন, এবং আপনার পার্সোনাল কোনো রুগীরও ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটাও কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জন্যই তো এই প্ল্যাটফর্মটা করা, যেন সকার উপকার হয়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তাহলে অফিসিয়ালি আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম।